41, কে এম কে হত্যা করতে এল কে পরিচিত করে। তাহলে এখানে কে প্ররোচনা দিচ্ছে এবং কে পরিচিত হচ্ছে এবং কাকে হত্যা করার জন্য বলছে, এটা বুঝতে হবে। তাহলে কে এম কে হত্যা করার জন্য, তাহলে এম হচ্ছে এখানে ভিকটিম, কে হচ্ছে এখানে মূল অপরাধী বস, আর এল হচ্ছে তার সাগরেড, ঠিক আছে, শীর্ষ। তাহলে এল কে পরিচিত করছে, ঠিক আছে। তাহলে এল এল হচ্ছে মাঠে যে কাজ করবে, কোনের কাজটা করবে, কিন্তু এল তা করতে রাজি হয় না। হ্যাঁ, এল ভালো মানুষ। এখন কে এল কে যা বলছে যে এম কে মেরে আয়, তোকে এত টাকা দিব, কিন্তু এল রাজি হলো না। তার মানে এল ভালো মানুষ। এই রাজি না হলেও এই যে খুন করতে বললো, এতে কিন্তু কি ক্রাইম হয়ে যাবে, ইনচয়েড ক্রাইম হয়ে যাবে, খুন করার জি। প্ররোচনার অপরাধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে যে কাজটি করতে প্ররোচনা বললো ওই দাতা। কাজটি করুক আর না করুক, করতে রাজি না হলেও অপরাধ হবে। করতে বলাটাই অপরাধ। এই ধরনের সাংঘাতিক একটা কথা বলা অপরাধ না? জি। কে কোনো অপরাধ করেছে কিনা, এখানে অনেকে উত্তর করতে পারে, যারা জানা নাই তারা বলবে অপরাধ করেনি। আর যদি করে থাকলে তা পেনাল কোডের কোন ধারার অধীন অপরাধ করেছে, এখন করে না থাকলে তারা এই কথা বলবে না, তাই না? যখনই প্ররোচনা দিয়েছে তখনই হয়ে গেল তখনই অপরাধটা। ইনসাইড ক্রাইম হয়ে গেল, 108 অপরাধটা করুক আর না জি করুক, জি বা রাজি হোক জি আর না হোক, বা অপরাধ করতে গিয়ে চেষ্টা করে যদি ব্যর্থ হয়, গুলি করলো কিন্তু গুলি লাগলো না, ভিকটিমের কিছুই হলো না, হ্যাঁ এম এর কিছুই হলো না, তবুও অপরাধ হবে। জি এল এর জন্য তখন কি হবে, অ্যাটেম্প টু মার্ডারের হবে, আর কে এর জন্য খুনের প্ররোচনার শাস্তি। তাহলে এখানে জি 108 ধারায় যিনি প্ররোচনা দেন তাকে বলে প্ররোচনা দাতা বা অ্যাবেটর, অ্যাবেটরের সংজ্ঞা দেওয়া হয়েছে। 2 নং জি ব্যাখ্যার বিধান মতে প্ররোচিত কার্যটি সংগঠিত হওয়া আবশ্যক নয়, মানে কাজটি যে হতেই হবে তা না। প্ররোচনা মোতাবেক উক্ত কাজটি করতে সক্ষম, সম্মত না হলেও, সম্মত। সম্মত মানে রাজি না হলেও, এজেল রাজি হলো জি না তবুও কিন্তু প্ররোচনার অপরাধ হবে। তাহলে প্ররোচনা দাতাকে দায়ী করা যাবে। আবার 115 ধারার বিধান মতে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে প্ররোচনা বা সহায়তা দিলে, তাহলে এই যে খুন করতে বললো, এই খুন যদি প্রমাণিত হয়, খুন যদি হয়ে যেত, তাহলে মৃত্যুদণ্ড হতো না, সাজা। জি তাহলে 115 ধারা ম্যাচ করছে। যদি অপরাধ জি সংগঠিত না হয়, এক্ষেত্রে দুইটা, দেখেন 115 ধারায় দুইটা বিষয়, যদি অপরাধ সংগঠিত না হয় তাহলে, ও শাস্তি স্পষ্ট বিধান না থাকে, তবে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও সেই সাথে অর্থদণ্ড হবে। তার মানে রাজি না হলেও এখানে যে প্ররোচনা দিল তার 7 বছরের জেল হবে, জাস্ট বলার কারণে। বুঝেছেন? জি। মানে তাহলে স্পষ্ট কোনো বিধান না থাকে যদি ওই অপরাধের যে এই শাস্তি হবে, সেক্ষেত্রে। কিন্তু এখানে কিন্তু স্পষ্ট বিধান আছে। খুনের শাস্তি জি, কি? স্পষ্ট বিধান থাকলে জি। খুনের খুনের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড না, তাই খুনের মৃত্যুদণ্ড জি। খুনের প্ররোচনা দেওয়া হয়েছে, কাজটি হয়নি, কাজটি হয়ে গেলে তো দুইজনেরই কিন্তু ফাঁসি হয়ে যেত, তাই না? জি কারণ তখন আর 115 আসতো না, চলে আসতো কোনটা, 109 ধারা চলে আসতো। 109 ধারে কি বলা জি হয়েছে, প্ররোচনার জন্য সম পরিমাণ শাস্তি হবে। খুন করেছে, খুন জি। করার জন্য যদি মূল অপরাধীর মৃত্যুদণ্ড হয়, তাহলে প্ররোচনাদাতারও মৃত্যুদণ্ড হবে, সমান মৃত্যুদণ্ড শাস্তি। হবে। তখন 109। আর সমপরি। অপরাধ কাজটি হয়নি তাই 115। 115। অনেকগুলো সেকশন আছে দেখবেন, 107 থেকে শুরু করে 120 এখানে অনেক পর্যন্ত আছে। সেকশন। জি আমার স্যার, ফাউন্ডেশন অনেকগুলো আছে এখানে। আমার ফাউন্ডেশন নোটে খুব সুন্দর করে আমি বলে দিয়েছি, এমসিকিউ ফাউন্ডেশন নোট। জি। তাহলে এখানে আমাদের 108 এবং 115 ধারার অধীন সে অপরাধ করেছে, এভাবে বললে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই ধারাগুলো কি স্যার সবগুলোই কি পড়তে হবে স্যার, এই যে প্ররোচনার যেগুলো আছে পড়লে ভালো, মোটামুটি? কারণ সেখানে টার্গেট করে তো প্রশ্ন আসতে পারে, তাই না? জি জি জি। গতবার এসেছিল স্যার এখান থেকে হ্যাঁ, একটা। এখানে আমার ফাইনাল টাস্কে আমি যতগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি, অনেক আশা করি এর মধ্যে কমন চলে আসবে, ঘুরিয়ে পেঁচিয়ে জি দিলেও। স্যার। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে দেখা পারা যাচ্ছে এর যাবে এর বাইরে ইনশাআল্লাহ। যদি একটা প্রশ্ন চলে আসে, অপশন তো আছে, তাই না? জি জি, আর অবশ্যই আপনার অনেক মনের মধ্যে কোশ্চেন যদি করা লাগবে আপনার আমাকে। মনের মধ্যে যদি মনে হয় যে এখানে 115-তে আছে, জি 116-17-তে কি আছে একটু দেখে নেই, আপনি জি দেখে জি নেবেন, জি মনের মধ্যে কোনো কিছু আসলে দেখবেন, তাহলে মনের মধ্যে একটা জি ক্ষুধা স্যার। থেকে যাবে, তাই না? তা তো অবশ্যই। জি স্যার। কে এম এর বাড়িতে আগুন লাগানোর জন্য এল পাগল প্রকৃতির ব্যক্তিকে বলে এবং সে মোতাবেক এল বাড়িতে আগুন দেয়। তার মানে একজন ইনসেন বা উন্মাদ ব্যক্তিকে বললে আগুন ধরাই দাও। এখন উন্মাদ, পাগলে কি বলে, পাগলকে যদি কোনো কিছু করতে বলে তাহলে সে তো করে ফেলবে, কারণ এর ফল কি হতে পারে হুম, সে তো বোঝে না, একটা শিশুর মতো সে, তাই না? তার তো জ্ঞান নাই, জ্ঞান জ্ঞান নাই, ছাড়া। এর ফল কি হবে সে বোঝে না। জি
তাহলে এক্ষেত্রে কে ও এল এর কি শাস্তি হতে পারে, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তি সহ উত্তর দিন। এখানে যে পাগল তার কোনো অপরাধ হবে না। কি কারণে? আমরা জি আমরা পড়ি নাই যে ওই উন্মাদ ব্যক্তির বা শিশুর কাজ কোনো অপরাধ না, এটা পড়িনি। জি স্যার। জি কিন্তু এই যে প্ররোচনা জেনে দিয়েছে তার কিন্তু অপরাধ হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখেন যে এখানে 108 ধারার 3 নং ব্যাখ্যার বিধান মতে প্ররোচনাপ্রাপ্ত ব্যক্তিটির অপরাধ করার সামর্থ্য, অভিন্ন অভিপ্রায় কিংবা অপরাধমূলক জ্ঞান থাকা আবশ্যক নয়। তার মানে যাকে প্ররোচনা দেওয়া হচ্ছে তাকে কি বলছি? প্ররোচনা প্রাপ্ত ব্যক্তি। তার মানে এই পাগল ব্যক্তিকে বোঝানো হচ্ছে এখানে, তাই না? এখন একটা শিশুর শিশুর বয়স 2 বছর। এখন 2 বছরের শিশুকে বলা হলে এই কাজটি করো তো বাবা, সেটা একটা অপরাধ। শিশু তো বুঝতে পারছে না। এখন হুম, পরে যদি যে ব্যক্তি বলল শিশুকে কাজ করতে, সে যদি বলে যে আমি কি জানতাম যে 2 বছরের শিশু এই কাজটা করে ফেলতে পারবে, এই এই অজুহাত দিয়ে কোনো লাভ হবে না। তার মানে শিশু জি কাজটা করতে পারবে না বা ওই উন্মাদ কাজটি করতে পারবে না, এটা বলে লাভ হবে না। আপনি শিশু বা উন্মাদকে ওই কাজটি করতে বলেছেন, বলাটাই অপরাধ, তাই না? জি জি তাহলে শিশু, উন্মাদ, অসুস্থ, দুর্বল বা অন্য যে কোনো ব্যক্তিকে ভুল বুঝিয়ে অপরাধমূলক কাজে উৎসাহ দিলেও সেটা প্ররোচনা হবে। আর প্ররোচনা মানে অ্যাবেটমেন্ট। ঠিক আছে? এটা কততে আছে? জি 108 ধারার 3 নং ব্যাখ্যাতে আছে। আপনি 3 নং ব্যাখ্যা বলতে না পারলেও 108 ধারা বললেও হবে। ঠিক আছে? তার জি মানে এখানে অ্যাবেটর হিসেবে সে অপরাধী হবে। তাহলে আলোচ্য প্রশ্ন, কে এম এর বাড়িতে আগুন লাগানোর জন্য এল পাগল প্রকৃতির ব্যক্তিকে বলে এবং সে মোতাবেক সে আগুনও দেয়। ঠিক আছে? তা আগুন দিলে কি হলো? মিসচিপ হয়ে গেল না? জি আগুন দিলে পুড়ে ক্ষতি হয়ে গেল না? তো পুড়ে ক্ষতি যদি হয়ে গেল। জি পুড়ে যদি ক্ষতি হয় তাহলে আসামির কি কোনো লাভ হলো? আসামি কি কোনো কিছু পেলো? না। আসামি শুধু মনে শান্তি পেল নাকি অন্যের ক্ষতি করে? জি তো এই মনে শান্তি পেলে তো প্রতিশোধ। সেটা কোনো লাভ হলো না। সেক্ষেত্রে না জাস্ট ভিকটিমের কি হলো? ক্ষতি হলো। তাহলে এটা মিসচিপ হবে, চারশো ক্ষতি। সাতাশ ধারা। তাহলে জি এক্ষেত্রে কে 108 ধারার 3 নং ব্যাখ্যার বিধান মতে পাগল প্রকৃতির ব্যক্তিকে অপরাধমূলক কাজে উৎসাহ দিয়ে অপরাধে প্ররোচনার অপরাধ করেছে। হ্যাঁ, জি উক্ত অপরাধের জন্য পেনাল কোডের 427 ও 109। 109 কেন? আচ্ছা, 107-এ প্ররোচনা হচ্ছে দিয়েছে। 107-এ হচ্ছে অ্যাবেটমেন্ট বা প্ররোচনার বা অপসহায়তার বা অপরাধের সহায়তার সংজ্ঞা দেওয়া হয়েছে। একশো সংজ্ঞা আটে আছে। জি 108-এ হচ্ছে যিনি প্ররোচনা দান করেন তার সংজ্ঞা দেওয়া হয়েছে, যে কাকে প্ররোচনা অ্যাবেটর। দাতা বা অ্যাবেটর বলা হবে। আর জি সেটা শাস্তির বিধান কোথায় আছে? 109 থেকে শুরু করে 120 পর্যন্ত বিভিন্ন জি পরিস্থিতিতে। তার মানে এখানে 109 হবে, কারণ কাজটি তো হয়েছে, তাই না? জি আগুন দিতে বললো, আগুন তো দিয়েছে, তাই না? হ্যাঁ যেহেতু আগুন দিয়েছে, কাজটি হয়েছে। কাজটি হলে 109, কাজটি না হয় 115। কাজটি হলে 109, কাজটি না হলে 115। মনে থাকবে? 115। জি যেমন এর আগে খুন করতে বললো, বললো আমি করবো না, রাজি হলো না, খুন তাহলে হলো না। 115। জি 115, কাজ না হলে 115, কাজ হলে 109। 109। এত ধারার জি বিধান মতে কে এর অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। ঠিক আছে? জি তাহলে 127-এর সাথে 127, 109, 127-এ কি আছে? 2 বছর। তাই জি 109 কি বলা আছে? মূল কাজটির সমান শাস্তি হবে। তার মানে একশো সমান সাতাশে শাস্তি। বলা আছে 2 বছর, তাই 2 বছরে হচ্ছে 109 আর 127 মিলে। বুঝতে পারলেন? জি জি অপরদিকে অপরদিকে পেনাল কোডের, তাহলে এবার কে কে আমরা শাস্তি দিয়ে দিলাম। এবার এম এর কি হবে? সরি, এল এর কি হবে? পাগল ব্যক্তির কি হবে, তাই না? কে তো সাজা পেয়ে গেল, আর এম এর তো বাড়ি পুড়ে আগে সে নিঃস্ব হয়ে গেল। এবার 84 ধারার বিধান মতে পাগল প্রকৃতির ব্যক্তির বা পাগল ব্যক্তির কার্য অপরাধ নয়, এটা বলা আছে 84-তে। সুতরাং উক্ত কার্যের জন্য এল এর কোনো শাস্তি হবে না। হ্যাঁ, Vivo Y02T বলেন, মাইক অন করেন। আপনার মাইক অন হচ্ছে না। দেখেন নিচে বাম দিকে মাইক আছে, টাচ করলে অন হবে। অথবা আপনি একটু অপেক্ষা করেন, আমি একটা মেসেজ দিচ্ছি, মেসেজে টাচ করেন। আমি মেসেজ দিলাম, আপনার স্ক্রিনে একটা মেসেজ গেছে, মেসেজে টাচ করেন। দুঃখিত, আপনি অন করতে ব্যর্থ হলেন।
আচ্ছা, এরপরে এক্স ওয়াই কে মিথ্যা সাক্ষ্যদানের জন্য পরিচিত করে। তাহলে কি করতে হবে? মিথ্যা সাক্ষ্য দিতে হবে। মিথ্যা সাক্ষ্য দিলে একজন নির্দোষ ব্যক্তি ফেঁসে যাবে। তাই উক্ত প্ররোচনার ফলে এক্স অপরাধটি সংঘটিত করে। কাজটি করলো কি করলো না? করলো। কাজ করলো। তাহলে 109 ধারা, এই দেখেন 109। বুঝতে পেরেছেন? জি। তাহলে দারুণ জি একটা স্যার। জিনিস শিখিয়ে দিলাম না? যে কাজ হলে জি 109, অনেক। কাজ না হলে 115। এতটুকু জাস্ট লিখে একশো রাখেন কোথাও। পনেরো কোথাও লিখে রাখেন, এই যে জি। এইসব ফাঁকা জায়গায় একটু লিখে রাখেন লাল কালি দিয়ে। জি স্যার, লিখে রাখছি। এক্স কোন অপরাধে দোষী হবে? তাহলে এখানে উক্ত অপরাধের জন্য এক্স এর শাস্তি পেনাল কোডের 109, 109, 109 কি বলা আছে? মূল অপরাধের সমান শাস্তি। এখন মূল অপরাধটা সমান কত শাস্তি, ধারায়? জি। 193। তাহলে 193 জি। আমাকে কেন দিতে হবে? 193 সাথে 109, 109 তো আর বলা নাই কতটুকু শাস্তি হবে। 193 জি। আছে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি। তাহলে মিথ্যা সাক্ষ্যদান করলে হচ্ছে যে শাস্তি হবে, মিথ্যা সাক্ষ্যদানের প্ররোচনার জন্য সেম শাস্তি হবে। জি। নীলাপু বলেন। স্যার একটু আগে যে বললেন টুইকা রাখতে ওয়ার্ডটা স্যার আমি মিস করে ফেলছি, আরেকবার আচ্ছা, বলবেন স্যার? যদি অপরাধের প্ররোচনা দেয়, ঠিক আছে, জি স্যার। তাহলে আপনি দেখবেন প্ররোচনা দাতার সাজা, এভাবে লিখেন। জি। প্ররোচনার দাতার প্রচুর। সাজা, প্ররোচনা দাতার সাজা, কমা দিয়ে লিখেন হচ্ছে অপরাধ সংঘটিত হলে জি স্যার। 109। জি স্যার। আর নিচে লেখেন সংগঠিত না হলে 115। মানে একজনকে কাজ করতে বললাম, কাজ করলো না, বা কাজ করতে যে ব্যর্থ হলো, কিছুই হলো না, সেক্ষেত্রে একশো জি স্যার। পনেরো ধারায় সাজা হবে। আর যদি কাজ হয়ে যায় তাহলে 109 ধারায় সাজা হবে। সম অপরাধে সমান সাজা। ক্লিয়ার? এটা জি আমি স্যার। বলেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এখানে 109 সাথে 193 কি দেওয়া হচ্ছে? 193 হচ্ছে এই 93 সমান শাস্তি। তাই 109 সাথে 93 আসবে। কারণ 109 শুধু দিলে তার শাস্তি হয় না। যেমন শুধুমাত্র 34 ধারায় তার শাস্তি হয় না, কারো হয় কি? না। 34 ধারা অন্য একটা ধারার সাথে যুক্ত হয়। তার মানে 34 ধারা যুক্ত একটা হয়। নির্ভরশীল ধারা, অন্য একটা ধারার উপর নির্ভর জি। করে। তেমন 109 হচ্ছে অন্য জি। একটা ধারার উপর নির্ভর করবে, এখানে 109 এর উপর নির্ভর জি। করছে। কারণ ওর, প্ররোচনা দিচ্ছে যে কাজের জন্য সে কাজের সাথে যুক্ত হবে আর কি। হ্যাঁ, ওই কাজের ধারাটাও আমাকে দিতে হবে, না হলে তো বোঝা জি যাবে না। জি। কারণ 109 তো জি স্যার। পৃথকভাবে কোনো সাজা দিতে পারে না, সেখানে বলাই না, নাই যে কোনো কি সাজা সাজা দিতে হবে। পারে না। তাহলে অন্য একটা জি। সেকশনের সাথে জুড়ে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি। তাহলে অনুর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও সেই সাথে অর্থদণ্ড হতে পারে, এটা বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্যদান দিলে। হ্যাঁ। আর বিচারিক জি। কার্যক্রমের যদি বাইরে কোনো সালিশে গিয়ে যদি মিথ্যা সাক্ষ্য দেয়, সেক্ষেত্রে 3 বছর। বুঝতে পেরেছেন? তার মানে 193 কিন্তু দুইটা সাজা, একটা হচ্ছে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিলে 7 বছর, আদালতের বাইরে দিলে জি হচ্ছে জি। 3 বছর। 3 বছর। জি। একজন পুলিশ অফিসার দর্শুতা সংগঠনের পরিকল্পনা করেছে, যেন অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় এই তথ্য গোপন করে। তাহলে তথ্য কে গোপন করলো? পুলিশ। তাহলে অপরাধ পুলিশ অপরাধ প্রতিরোধের, অপরাধ থামানো বা প্রতিরোধ করা তার কাজ, অপরাধ যেন না হয়। আর সে অপরাধ হতে দেওয়ার জন্য জি। থেমে গেল। তাহলে তথ্য গোপন করা। খ খ যে দর্শুতা করতে যাচ্ছে, এটা জানার পরেও, পরিকল্পনা বা ষড়যন্ত্র জানার পরেও একজন পুলিশ অফিসার হিসেবেও সেটা প্রকাশ না করে কাজটা করতে সুযোগ দিল। তাহলে তার কোনো জি। স্বার্থ আছে এখানে নাকি? হয়তোবা সেটার টাকার ভাগ টাক দিবে। জি জি, অবশ্যই। এবং তা প্রতিরোধ করে না, কিছুই করলো না। এখানে কোন অপরাধ করেছে কি? আচ্ছা, যদি কোনো তার স্বার্থও নাও থাকে, ভয় করে যদি না যায়, জি। তবু অপরাধ হবে, কারণ পুলিশের ডিউটি পালন করেনি। তাই না? জি জি। তাহলে এই বিধানটা আছে 119-এ। এটাও কিন্তু অ্যাবেটমেন্ট, এই ধরনের কাজও কিন্তু অ্যাবেটমেন্ট। বুঝতে পেরেছেন? জি। দুই হাজার জি পঁচিশ স্যার। সালে একটা প্রশ্ন আসছিল যে পুলিশের সামনে একজন ব্যক্তিকে মারছে কিন্তু পুলিশ কিছু বললো না, এটা কি অপরাধ হবে? এটা হবে অ্যাবেটমেন্ট। বুঝতে পেরেছেন? 119 ধারা। মনে পড়ছে আচ্ছা। কিনা? যারা 25 সালে পরীক্ষা দিয়েছিলেন। তাহলে প্রতিষ্ঠানে। সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জেনে তা গোপনকরণ বা মিথ্যা তথ্য প্রদান, যা দমন করা তার দায়িত্ব ছিল। বুঝতে পেরেছেন? তাহলে 119 ধারা আসবে। তাহলে অ্যাবেটমেন্টেরও কিন্তু আচ্ছা। অনেকগুলো কি আছে, পর্যায়ে আছে, অনেকগুলো পরিস্থিতি আছে। তাহলে এটা একটা অনেক দেখলাম আছে। যে তথ্য গোপন করলে এটা হবে। এক্ষেত্রেও অপরাধ সংঘটিত হলে উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে। আর অপরাধী মৃত্যুদণ্ড ইত্যাদি দণ্ডে দণ্ডিত হলে অনূর্ধ্ব
10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। তাহলে অপরাধ সংগঠিত না হলে আবার উক্ত অপরাধের দীর্ঘতম দীর্ঘতম শাস্তির 4/1 ভাগ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু জি সরকারি কর্মকর্তা, তাহলে অপরাধ সংগঠিত হলে দীর্ঘতম অপরাধের অর্ধেক হবে, আর না হলে জি 4/1 ভাগ। ঠিক আছে? 4 ভাগের জি তাহলে এখানে আমরা 119 ধারায় যেটা জানলাম সেটাই এই পুলিশের জন্য হবে। কারণ কি কি করেছে সে? ষড়যন্ত্র সম্পর্কে জেনেও তা গোপন করেছে। এটা যদি সরকারি জি কর্মচারী না হয়ে আমরা সাধারণ ব্যক্তি যদি জানি, তাও কিন্তু 119 ধারাতে অপরাধ হবে। বুঝতে পেরেছেন? জি স্যার সম্ভবত 119 কিংবা তার আশপাশের 118 এরকম আছে, একটু দেখবেন। হ্যাঁ, জি একটু দেখে নিতে জি একটু দেখে নেবেন। এক্স এবং ওয়াই বারংবার, বারংবার মানে কি বারবার, বারবার এবং বিভিন্ন সময়ে অল্প মাত্রার বিষ প্রয়োগে জেড কে হত্যার জন্য একমত হয়। তাহলে এক্স এবং ওয়াই, এক্স বললো যে আমি একটু করে বিষ দিব, তুমি একটু করে বিষ দিবে। হয়তো বা জেড মনে করেন যে একজন কয়েদি জেলখানায় বসে আছে, তো এক্স এর হচ্ছে দিনে ডিউটি আর ওয়াই এর হচ্ছে রাত্রের ডিউটি। এখন এক্স বললো যে খাবারের সাথে আমি অল্প করে দিব দিনে, আর তুমি রাত্রে অল্প করে দিবে। এইভাবে তারা কি করলো? ষড়যন্ত্র করলো স্লো বিষ দিয়ে পয়জন মারার জন্য জেডকে। তাহলে অল্প অল্প জি করে যদি বিষ দেওয়া হয়, মানুষের শরীরে কিছু বিষ আছে, সঙ্গে সঙ্গে কাজ করে না। জি এইভাবে চলতে থাকলে 1 মাসে মানুষটা মারা যাবে। এই হচ্ছে প্ল্যান, তাই না? জি তাহলে এক তাহলে মাস সন্দেহ কম হবে 1 মাস পরে মারা গেলে হয়তো বা মানুষ বুঝতে পারবে না কি কারণে মারা গেছে, হয়তো বা জেলখানায় না খেয়ে বা জি কোনো জি অসুখে মারা গেছে। তাহলে জেড কে হত্যার অভিপ্রায়ে তাহলে তাদের দুইজনের কি উদ্দেশ্য কি? তাকে মেরে ফেলা। তার মানে হত্যা কি করা তাদের উদ্দেশ্য কিন্তু হত্যা করা আছে, মানে অভিপ্রায় বা ইচ্ছা। জি এক্স এবং ওয়াই জি চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, তার মানে এটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। নিশ্চয়ই এই ধরনের চুক্তি লিখিত হয় না, মুখে মুখে হয়, তাই না? জি মৌখিক এরূপে কয়েকবার বিষ প্রয়োগের ফলে জেডের মৃত্যু হয়। আচ্ছা, কাজও হয়ে গেল, মেরেও ফেললো। এতে জি এক্স এবং ওয়াই কে দায়ী করা যায় কিনা? অবশ্যই দায়ী করা যাবে। কোন ধারায় দায়ী করা যাবে এটা এখন বলতে হবে, তাই না? 37 ধারায় বলা জি আছে কতিপয় কার্যের সমবায়ে, সমবায় মানে কি একসঙ্গে, সমন্বয়ে, ঠিক আছে, কৃত জি অপরাধের ক্ষেত্রে সকলের দায় সমান হবে। 34, 35, 36, 37, 38 এই সেকশনগুলোর মধ্যে 34 এবং 38 বারবার আসে। 34 বেশি আসে, 38 অল্প আসে, কিন্তু 37 খুব কম আসে। তো এখানে 37 থেকে জি আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আশা করি 37কে টার্গেট করলে প্রশ্ন আসলেও হবে। জি এখন এখানে এই যদি, কোশ্চেনটা আপনি বানাইছেন স্যার না কোনো বছরে এসেছিল এটা কোনো বছরে আসেনি, এটা এটা বানিয়ে দেওয়া, আমার ও যতটুকু মনে আচ্ছা জি পড়ছে 37 উদাহরণটা আচ্ছা আছে, সেটাকে আমি তুলে দিয়েছি। আচ্ছা, এখানে দেখেন, মনে করেন যে এই দুইজনের মধ্যে এক্স যদি বলে যে না, আমি শেষে বিষ আমি দিইনি, শেষের বিষ ওয়াই দিয়েছে। এখন ওয়াই যদি বলে না, এক্স শেষে বিষ দিয়েছে এবং শেষের বিষের প্রয়োগ বেশি হওয়ার কারণে মারা গেছে, আমার কোনো দোষ নাই, এটা বলার কি সুযোগ আছে? না এটা হবে না। আর যেহেতু এরকম দাবি করতে পারে আসামিরা, তাই এই 37 ধারা রাখা হয়েছে। 34 জি বিকল্প, যেমন এরকম দাবি করে লাভ নাই, তোমরা দুইজন মিলে কাজ করেছো, এখন কার বিষের প্রয়োগে সর্বশেষে কে মারা গেল সেটা দেখার বিষয় না, একজন মানুষ মারা গেছে এবং তোমাদের দুইজনের কাজের মাধ্যমে মারা গেছে। এখন একজন বলছে জি যে আমি অল্প করে দিয়েছি, আমার প্রয়োগে মারা যায়নি, বরং ওয়াই বেশি করে দেওয়ার কারণে মারা গেছে। বুঝতে পেরেছেন? অথবা জি এক্স স্যার দাবি করছে যে আমি ওয়াইয়ের সাথে চুক্তি করেছিলাম ঠিকই, কিন্তু আমি একদিনও বিষ দিইনি, জাস্ট ওয়াইয়ের বিষ দেওয়ার কারণে মারা গেছে। এই ধরনের অদ্ভুত দাবি করতে পারে না নিজেকে বাঁচানোর জন্য। জি আমরা উকিলরাই তো অবশ্যই এই বুদ্ধিগুলা বের করবো নাকি? কিন্তু এগুলো দাবি খাটবে না সকলের দায় সমান হবে এখানে হ্যাঁ, এই যে 37 ধারা চলে আসবে। এখন জি মনে করেন এক্স যদি বলে যেদিন মারা যায় সেই দিন তো আমি ঘটনাস্থলে ছিলাম না, তাহলে 34 ধারা অনুসারে কি এক্স কে কিন্তু কি দেওয়া যাবে না, সাজা দেওয়া যাবে না, কিন্তু 37 ধারা অনুসারে জি দেওয়া যাবে। বুঝলেন? জি ইন্টারেস্টিং না কারণ বিষয়টা? 34 ধারাতে তো সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে হ্যাঁ, তাহলে এখানে 302 এর সাথে 37 ধারা চলে আসবে। ঠিক আছে? জি জি স্যার এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষরও ইস্যু করলো। মনে করেন সার্টিফিকেট, অনেকে সার্টিফিকেট দেয় না, যেমন আপনি যখন ফর্ম জি ফিল আপ করলেন, শিক্ষানবিশ হিসেবে আপনার সিনিয়র আপনাকে একটা সার্টিফিকেট দিল না, 6 মাস আমার সাথে কি করেছে, জি থেকেছে। তো এটাও একটা সার্টিফিকেট। তাহলে এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে?
যুক্তি সহ উত্তর দিন। আবার এক জায়গায় কোনো চিকিৎসা নিল একজন ব্যক্তি, চিকিৎসা নেওয়ার পরে সেখানে একটা মেডিকেল সার্টিফিকেট দেয়, তাই না? যে কি অপরাধ হয়েছে, জি স্যার। গভীর ক্ষত হয়েছে কিনা, না সাধারণ অস্ত্র দিয়ে আঘাত, এগুলো তথ্য থাকে জি সেখানে। আবার রেপ কেস জি যদি হয়, রেপ কেসেরও কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়, যে আসলে রেপ হয়েছে কিনা, না এখানে আসলে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা, বা শারীরিক সম্পর্ক হয়ে জি থাকলে সেটা ইচ্ছাকৃতভাবে দুইজনের সম্মতিতে হয়েছে কিনা, সবকিছু কিন্তু জি সেখানে বর্ণনা করা থাকে। ডাক্তাররা এভাবে পরীক্ষা করলে বুঝতে পারেন। ঠিক আছে। আবার মৃত্যুর কারণ জি সংক্রান্ত পোস্টমর্টম রিপোর্ট থাকে, সেটাও একটা সার্টিফিকেট। জি তো এখন জি। একজন ব্যক্তি মনে করেন সাধারণ আঘাত হয়েছে, স্যার বা একটু কথা বলবো স্যার, ওই বলেন। যে ময়না তদন্ত আর সুরতহাল এই দুটার মধ্যে একটু তফাৎটা বলেন তো স্যার। ময়না তদন্ত আর সুরতহাল হুম, এই দুটা। মনে করেন আপনি ডাক্তারের কাছে গেলেন, জি ডাক্তার কাছে যে বললেন যে স্যার আমার 2-3 দিন হলে ভীষণ জ্বর, জ্বর ভালো হচ্ছে না। তখন ডাক্তার আপনার জিভা জি দেখলেন, আপনার চোখ দেখলেন, ঠিক আছে। দেখার জি পরে আপনার কথা শুনলেন, শোনার পরে প্রাথমিকভাবে ধারণা করলেন এই অসুখ হয়েছে আপনার। হওয়ার পর আপনাকে বললো দু একটা টেস্ট দিই শিওর হওয়ার জন্য, তখন আপনি রাজি হলেন। রাজি হওয়ার পর টেস্টে দিল। এখন টেস্টের রিপোর্ট পেতে তো 2-1 দিন সময় লাগতে পারে। আবার যদি জি। কিছু টেস্ট আছে 2-3 দিন পরে, বা সিটি স্ক্যান 2-3 দিন পরে মাথা ব্যথা হলে, তাই না, হ্যাঁ। আলট্রাসোনোগ্রাফি তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আবার ব্লাড টেস্ট জি সঙ্গে সঙ্গে দেয় না, হরমোন টেস্ট 2 দিন পরে দেয়। তো এরকম কিছু বিষয় থাকে। তো এখন বলবেন ডাক্তার 2 দিন পরে তো রিপোর্ট পাবো, আপাতত আমাকে কি দেন, একটা চিকিৎসা দেন। তো আপনাকে দুই জি দিনের একটা ওষুধ, 2টা ওষুধ লিখে দিল ডাক্তার। এই যে প্রাথমিকভাবে যে একটা চিকিৎসা দিল, এটাকে জি আমরা প্রাথমিক চিকিৎসা বলবো। এবং টেস্ট জি রিপোর্ট পাওয়ার পরে আপনাকে 1 মাসের একটা কোর্স দিল, তাহলে এটা হচ্ছে মূল চিকিৎসা জি। রিপোর্ট পাওয়ার পরে। আচ্ছা। আর যদি কোনো রোগ ধরা পড়ে সেক্ষেত্রে সে অনুসারে আরেকটা ব্যবস্থা নেবে। আর রোগ ধরা না পারলে বলবে কিছু না, আপনি এমনি ভালো হয়ে যাবে। তো কিছু না হলে আবার কি দিয়ে দেয় ডাক্তার, গ্যাসের ওষুধ আর ভিটামিন দেয় নাকি। জি আর আর জ্বর হলে না প্যারাসিটামল। তো যাই জি হোক, এটা কেন গল্প করলাম, একটা অকারেন্স হয়েছে, একটা সুরতহাল রিপোর্ট, একজন ব্যক্তির ডেড বডি পাওয়া গেছে। আর ডেড বডি জি। পাওয়া গেলে ওখানে যাওয়ার পর একটা ডেড বডি কিভাবে পড়ে আছে, তার শরীরে পোশাক আছে কিনা, পোশাক থাকলে কি কি পোশাক পরে আছে সেটার বর্ণনা। মানে শুরুত আচ্ছা মানে কি, শুরুত মানে অবস্থা বা চেহারা। শুরুত মানে আচ্ছা। অবস্থা ও বা চেহারা। এখন চেহারা, শুরুত বলতে মানুষের, শুরুত বলতে মানুষের চেহারা বা মুখমণ্ডল, এটাকে বুঝতে পারছি। সুরত হিন্দি বোঝায়। কথা স্যার, সুরাত হ্যাঁ যেটা বলে সুরাত, হিন্দি। মানে হ্যাঁ, জি এটা হিন্দি বা উর্দু যেটাই বলি না কেন। তো সুরাত জি বলতে জি। গেলে মানুষের চেহারা, আর সুরাত বলতে পুরো সিনারিওটাকে বোঝায়। মানে ক্রাইম যে ওকে। স্পট বা ক্রাইম জি সিন, জি। ক্রাইম সিনের পুরো চেহারাটা কেমন ছিল এটা যে বর্ণনা করে। তার মানে ভিকটিম এভাবে কোন দিকে আচ্ছা। কাত হয়েছিল, বা ভিকটিমের হ্যাঁ। গায়ে রক্ত কোথাও ছিল, কোন কোন জায়গায় আঘাত ছিল কোন, এগুলো কি ফরেনসিক যারা এক্সপার্ট, বা প্রথমে জি একজন পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর এগুলো নোট নিতে পারে প্রথম দেখাতে, যা যা দেখা যাচ্ছে ছবি নিল, জি জি। ঠিক আছে। এগুলো হচ্ছে হুম সুরতহাল হুম। রিপোর্ট। কিন্তু আচ্ছা। যখন চলে গেল ডাক্তারের কাছে পোস্টমর্টম রিপোর্ট করার জন্য, জি তারপরে জানা গেল যে এতটা আঘাত করেছে, এতটা সময় মারা যেতে জি। পারে, এই ধরনের এটা বিস্তারিত। ময়না তদন্ত। সেটা জি। পোস্টমর্টম রিপোর্টের ইংলিশ বাংলা হচ্ছে ময়নাতদন্ত। তার মানে ময়না একটা হচ্ছে তদন্ত। জি। প্রাথমিক অবস্থা আর একটা হচ্ছে ফাইনাল। ফাইনাল। ক্লিয়ার হলো? বুঝেছি। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে বুঝতে মনে পেরেছি। করেন যে মনে করেন একটা মার্ডার কেস, তো যে অপরাধী সে গুলি করে হত্যা করেছে, ঠিক আছে। জি তো শরীরে জি মনে করেন যে 3টা গুলি লেগেছে। আর ডাক্তারের টাকা দিয়ে বলে যে আপনি একটা গুলি লেগেছে, এটা আপনি উল্লেখ করবেন। তাহলে জি সে একটা মিথ্যা সার্টিফিকেট দিয়ে দিল, পোস্টমর্টম রিপোর্ট যে জি একটা গুলির আঘাতে মারা গেছে। এখন সে দাবি করলো যে আমি এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কারণে একটা গুলি করেছি, তাহলে সে বেঁচে যেতে পারে জি। না। জি আর অবশ্যই। ডাক্তার যদি বলতো 3টা গুলি লেগেছে, তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স কাজে লাগতো না, কিন্তু সে কি হতো, তার জি তার মৃত্যুদণ্ড হতে পারতো। তাহলে মিথ্যা জি। খুনের সার্টিফিকেট দেওয়াটা অপরাধে কি খুবই খুবই জরুরি। বিপজ্জনক হতে পারে। এখন কোন কাজে মিথ্যা জি সার্টিফিকেট লাগানো হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে। জি তাহলে পেনাল কোডের 197 ধারার বিধান মতে মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা স্বাক্ষর প্রদানের শাস্তি মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টির শাস্তির অনুরূপ হবে। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা একই অপরাধের মতন, একই শাস্তি, তাই না? জি জি। তাহলে ডাক্তার যে এই কাজটি করলো, 3টার বুলেটকে একটা বুলেট বানাই দিল। তাহলে ডাক্তারের ভুলের কারণে কিন্তু ভিকটিম, তার যে ন্যায় বিচার থেকে ব্যাহত হবে, তাই না, আসামি বেঁচে যাবে।
তাহলে ডাক্তার যদি এটা জি প্রমাণ হয়, তাহলে ডাক্তারকে জেরা করার সময় ডাক্তার যদি এটা আহ, ফেঁসে যায়, ডাক্তারকে কিন্তু সাজা দেওয়া যাবে এই ক্ষেত্রে। মানে যে মিথ্যা জি সার্টিফিকেট ইস্যু করেছে তাকে সাজা দেওয়া যাবে, এক কথায়। আমি তো উদাহরণস্বরূপ ডাক্তারের কথা বলছি। তাহলে এই জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করার মাধ্যমে মিথ্যা সাক্ষ্য সৃষ্টির অপরাধ করেছে, এটা হচ্ছে কথা। কি অপরাধ করেছে সেটা বলে দিলাম, ঠিক আছে? এতটুকু সংক্ষিপ্তভাবে লিখলেও হবে। তবে বেশি নম্বর আসলে ঘটনা বিচার্য বিষয় এভাবে লিখবেন, হ্যাঁ। ঘটনা তো 2 লাইনের ঘটনা, লেখা তো কোনো ব্যাপারই না, 1 লাইনের ঘটনা। তবে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আসলে হয় 2 বা 1 নম্বরের জন্য দিবে, তাই না? জি জি স্যার। এ জেড এর বিরুদ্ধে বি এর 5,000 টাকার একটি ন্যায্য দাবির বিচারে ওই দাবির সমর্থনে মিথ্যাভাবে হলফ করেন। হলফ মানে কি? শপথ গ্রহণ। ওই যে সাক্ষী দাঁড়িয়ে বলে না, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, এটা বলে না? জি স্যার এটাকে বলে। ওথ বা হলফ নেওয়া বলে, শপথ নেওয়া বলে। শপথ আর হলফ একই কথা। জি তো এই যে মিথ্যা হলফ করেন মানে মিথ্যা সাক্ষ্য দেন যে তিনি জেড কে বি এর দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছেন। মানে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করছে, মামলা করলে মনে করেন 5 লাখ টাকার। এখন সাক্ষীকে শিখিয়ে দিয়েছে যে তুমি যে বলবে যে হ্যাঁ টাকা নিতে দেখেওছি, এবং এই আসামি বলছে যে টাকা দিয়ে দিব কিন্তু এখন দিতে পারছে না, এ কথাও আমি বলতে শুনেছি। জি এবং পরে যখন দিতেই পারলো না তখন বললো আমি টাকা দিতে পারবো না, অস্বীকার করছে। এগুলো সবই আমি শুনেছি। তাহলে এটা মিথ্যা হয়ে গেল না? জি তাহলে এটা 191 ধারায় সংজ্ঞা আছে। মিথ্যা বলে জেনে বা বিশ্বাস করে মিথ্যা বিবৃতি প্রদান করাকে মিথ্যা সাক্ষ্যদান বলে। তো অধিকাংশ মামলা যেগুলো আছে মিথ্যা সাক্ষ্য দেয়, তারা কিন্তু বাদী কথা বা বাদীর আইনজীবীর কথা বা শেখানো মতে কিন্তু মিথ্যা সাক্ষীটা দেয়, তাই না? জি সে যদি জানে ঘটনাটা, তাহলে তাকে তো খুব একটা শিখিয়ে দেওয়া লাগবে না, যেটা সত্যি সেটা সে বলে দিবে। অথবা বলবে যে আপনি যে বলছেন যে 5 লাখ টাকা যৌতুক চেয়েছে মামলায়, আমি তো যৌতুক চাইতে শুনিনি, আমি এই সাক্ষী দিতে পারবো না। সে যদি সৎ মানুষ হয়, দিবে কি এই সাক্ষী? জি না। সৎ মানুষ হলে কখনো বলবে না যে আমি যদি শুনি, শুনলে বলবে তত টাকা নিতে শুনেছে তত বলবে। মিথ্যা বলবে কেন, তাই না? এই যে মিথ্যা কেন বলছে, এই জি যে বাদীর স্বার্থে বা বাদী অনুরোধ করাতে বা বাদীর আইনজীবী বলে দেওয়ার কারণে। বুঝতে জি পেরেছেন? তাহলে জি সে জেনে শুনে মিথ্যা সাক্ষী দিচ্ছে। আর যেটা জানে না সেটা বলতে হবে আমি এই বিষয়ে জানি না। ভুল বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। আচ্ছা, ভুল, ভুল এক জিনিস আর মিথ্যা এক জিনিস। ফলস, ফলস মানে কি? মিথ্যা, তাই না? আর জি ইরর, ইরর মানে ভুল। আপনি একটা কথা বললেন, সে কথাটা 3টা কথা হতে পারে, কথাটা সত্য হতে পারে, কথাটা মিথ্যা হতে পারে, অথবা কথাটা ভুল হতে পারে। তা ভুল ভুলের হতে কারণে পারে। মিথ্যা সাক্ষী দাবি করা যায় না, কারণ একটা মানুষের কথা বলতে ভুল হতেই পারে, তাই না? ভুল হতে পারে। জি এখন তাকে জিজ্ঞাসা করছে যে বলেন আসামি কি কালারের শার্ট পরেছিল, এখন বলছে আমার মনে হচ্ছে সে লাল কালারের শার্ট পরেছিল, কিন্তু বাস্তবে সে শার্ট পরেছিল না, সে একটা টি শার্ট পরেছিল কালো কালারের। তার মানে ওই সাক্ষীর অনেকদিন আগের ঘটনা বা রাত্রে দেখা ঘটনা সে ভুল বলল, কিন্তু সে জেনে শুনে যদি মিথ্যা বলে সেটা ভিন্ন জিনিস, জি তাই না? জি তার মানে জেনে শুনে ভুল বলে সেটাই মিথ্যা, তাই না? জি। সুতরাং এ আর না জেড এর, জেনে ভুল করলে সেটা ভুল। সেটা ভুল। এ জি জেড এর বিরুদ্ধে বি এর 5,000 টাকা একটি ন্যায্য দাবির বিচারে ওই দাবির সমর্থনে মিথ্যাভাবে হলফ করেন এবং বলে যে আমি ন্যায্যতা স্বীকার করতে শুনেছি, হ্যাঁ তুমি টাকা পাবে দিব, এই কথা বলতে শুনেছি, এটা হচ্ছে ন্যায্যতা স্বীকার করতে শুনেছি, তাই না? হ্যাঁ তাহলে 151 ধারার বিধান মতে মিথ্যা সাক্ষ্য প্রদানের উপাদান হলো কোনো মিথ্যা বিবৃতি প্রদান, কোনো বিবৃতি মিথ্যা জেনে বা বিশ্বাস করে বিবৃতি প্রদান, কোনো বিবৃতি সত্য নয় মর্মে বিশ্বাস করে বিবৃতি প্রদান। এই 3টার যে কোনো একটা উপাদান থাকলেই সেটা কি 191 ধারার বিধান মতে মিথ্যা সাক্ষী প্রদান, ঠিক আছে? জি তো এখানে জি বলেছে কোন অপরাধ করেছে এবং ওই অপরাধের উপাদানগুলো উল্লেখ করুন। এই প্রশ্নে কি চেয়েছে? উপাদান চেয়েছেন না? তাই আমি শেষে উপাদান জি লিখে দিয়েছি। উপাদান আছে। জি সাজা তো আর চাইনি। সাজা চাইলে, না। সাজা চাইলে 193 ধারায় সাজার বিধান আছে, দিয়ে দিতাম, কিন্তু জি এখানে উপাদান চাইছে, উপাদান দিলাম। তাহলে বুঝতে হবে কি চেয়েছে, যা চাইবে তাই জি দিতে হবে। এক্স ওয়াই এর বাক্সে এই অভিপ্রায়ে কিছু অলংকার রাখেন, ওই অলংকার ওই বাক্সে পাওয়া
যেতে পারে এবং এই ঘটনার ওয়াই চুরির অপরাধে দণ্ডিত হবে। তার মানে ওয়াই কে চোর সাজানোর জন্য এক্স ওয়াই এর বাক্সের মধ্যে একটা জিনিস লুকিয়ে রাখলো মূল্যবান, তাই না? এটা যে জি কোনো কিছু হতে পারে। স্কুলে আহ, মজা করে দেখা যাচ্ছে এক বান্ধবী তার একটা কলম আরেক বান্ধবীর পকেটে লুকিয়ে থেকে বলছে, আরেক যার কলম তাকে বলছে তোর কলম কই, আর খুঁজে খুঁজে পাওয়া গেল না। এখন বলছে দেখ তো ওর পকেটে পাওয়া যায় কিনা, এখন দেখা যাচ্ছে তার পকেটে পাওয়া গেল। তাহলে এইটা কিন্তু জি প্ল্যান করে কাউকে চোর সাজানো হচ্ছে, তাই না? জি তো এই যে কাউকে প্ল্যান করে চোর সাজানো হলে এটাকে বলে মিথ্যা সাক্ষী উদ্ভাবন বা সৃষ্টি। ওই যে, হ্যাঁ ঠিক আছে আপু। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে একজনকে চোর বানানোর জন্য তার পকেটে বা তার ব্যাগে, তার বাক্সে কোনো কিছু রাখা, এটা কি প্রমাণ তৈরি করা, তাই না? মিথ্যা প্রমাণ তৈরি করা। জি এই মিথ্যা প্রমাণ জি তৈরি করাকে আইনের ভাষায় কি বলা হচ্ছে? ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা সৃষ্টি বা তৈরিকরণ। এটা তৈরি কততে করা। আছে? 191 ধারার বিধান মতে আছে, ঠিক আছে। জি জি স্যার। আল্লাহ, আমি যে আনতাম। আচ্ছা, এখানে মেবি 192 হবে, হ্যাঁ একটু আমি মার্ক করে রাখলাম। মেবি জি। 192 হবে, 191 না। 191 192 হবে স্যার। 191 স্যার মিথ্যা সাক্ষ্য সৃষ্টি। হ্যাঁ, লাস্টে স্যার 192। হ্যাঁ, তো আমার যতটুকু মনে হচ্ছে যে এটা 192 হবে, হ্যাঁ। 92 হবে স্যার। হ্যাঁ, আমার মনে হচ্ছে। তো ঠিক আছে। জি জি। ক্লাস কখন থেকে হচ্ছে? আমার তো এই মাত্র আমি পেলাম, অলরেডি দেখি কথা চলছে। ক্লাস কখন থেকে আপু চলছে? থার্ড হাফ চলতেছে। এই থার্ড মুহূর্তে, এই মুহূর্তে শুরু হলো 2 মিনিট। মানে এই মুহূর্তে আর কি, মানে তো আমার তো কোনো মেসেজ এই মাত্র আসলো আর কি, আমি অন করে দেখি যে কথা চলছে আর কি। হ্যাঁ, 2 মিনিট হলে চলছে, সমস্যা নেই, মিস হয়নি খুব একটা। কেবল একটা কথা বলেছি, বেশি কথা বলিনি। আচ্ছা, এখানে এখানে আমরা 191 হবে, হ্যাঁ। কি কারণে 191 হবে দেখেন, 191 কে আমি আলোচনা করেছি, আবার এখানে 192। 192 আলোচনা করেছি, হ্যাঁ। জি আচ্ছা, 192 ধারার বিধান মতে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা সৃষ্টি বা তৈরিকরণের উপাদান হলো কোনো ঘটনা ঘটানো বা মিথ্যা দলিল বা নথি তৈরি করা। আর উক্ত মিথ্যা দলিল কোনো বিচারিক কার্যক্রম বা সালিস বা কোনো সরকারি কথাবার্তার কর্মকর্তার নিকট সাক্ষ্য মর্মে পেশ করা। এখানে কর্মকর্তা হবে, এখানে একটা বানানটা ঠিক করে নেন, এটা হচ্ছে কর্মকর্তা, হ্যাঁ। আচ্ছা, আর এখানে 91 ধারাটা লাগবে কিনা দেখি। প্রশ্নে কি বলেছে? এক্স কোন অপরাধ করেছে, ওই অপরাধের উপাদান কি কি। আচ্ছা, তাহলে এটা 192 হবে, ঠিক আছে। 191 কে 192 করে দেন, সবকিছু ঠিক আছে। কারণ এখানে যে বক্তব্য লেখা আছে 192 ধারারই বক্তব্য লেখা আছে, জাস্ট ধারার সংখ্যাটা 191 আমি ভুল করে দিয়েছি, টাইপ মিস্টেক, তাই না? আসলে এ আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। এ কোন অপরাধ করেছে কি? অপরাধ করেছে। 309 ধারার বিধান মতে আত্মহত্যার প্রচেষ্টার অপরাধ করেছে, এক্ষেত্রে কি হতে পারে? অনূর্ধ্ব 1 বছর 1 বছর। বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। বাস্তবে কাউকে দেখেছেন এই অপরাধ করে 1 মাসে সাজা খাটতে? বাস্তবে না কখনো স্যার, দেখেছে? কখনো তো শুনিনি। করে না। ওই অলরেডি অভিভাবক, আছে। অভিভাবকরা জানাই না তো, অভিভাবকরা এই মামলাটা করবে কে? মামলা কেউ করবে? না না, স্যার। পরিবারের কেউ চাইবে যে একজন ব্যক্তি আম, মৃত্যুর কোল থেকে ঘুরে আসলো, আবার তাকে জেলে পাঠাবো? এটা করবে? পরিবারের কেউ কি মামলা করে না? মামলা করে না বলে না স্যার। মজার একটি কথা বলি, বলে সবচেয়ে মজার বিষয় হলো সে আবারও আত্মহত্যা করতে যাবে, বলছে যে মরাই ভালো ছিল। না না, এরকম না। বেঁচে একবার যে ভুল বুঝতে পারে সে সাধারণত যায় না। তো এগুলো পরিস্থিতি, হ্যাঁ, মানসিক কিছু ট্রমার কারণে মানুষ এগুলো করে, পরিবেশ পরিস্থিতির মার্শাল্লাহ। কারণে। আচ্ছা,
জেড নামক একজন ম্যাজিস্ট্রেট এর সামনে এ সাক্ষী হিসাবে উপস্থিত হয়। আচ্ছা, এইটা এর আগে এই ধরনের একটা পড়লাম আমরা। হ্যাঁ, 31 নম্বরে আছে। হ্যাঁ, এটা খুন হবে। তাহলে এ বিয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিয়ের তলপেটে লাথি দেয়, এটাও কিন্তু ক খ দিয়েছিল, তাই না? এখানে এবিসিডি, জি এটাও 30 নম্বরে আছে। কোনো একটি আঘাতে মারা যেতে পারে, জেড এমন একটি রোগে ভুগছে। আচ্ছা, এরূপ অবস্থায় এ একদিন জেডকে আঘাত করে, ফলে জেড এর মৃত্যু ঘটে। তার মানে জেনে বুঝে একজন রোগীকে আঘাত করে মেরে ফেললো। যদিও এরূপ একটি মাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়া, সুস্থ সবল দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার মতো যথেষ্ট ছিল না। তার মানে সুস্থ লোক হলে মারা যেত না। মনে করেন একজন ব্যক্তির হার্টে রিং বসানো আছে বা প্রেস মেকার বসানো আছে, তাহলে একজন সুস্থ ব্যক্তি, আমাকে যদি কেউ বুকে একটা আঘাত করে হয়তো বা আমি মারা যাব না, কিন্তু যার বুকে প্রেস মেকার বসানো আছে তাকে একটা হালকা আঘাতেও সে মারা যেতে পারে, প্রেস মেকার যদি নড়ে যায়, তাই না? জি তাহলে কি এটা খুন। এটা যথেষ্ট ছিল না জেনে? দেখেন কি হয়। তাহলে এমন জেড এমন রোগ বিষয়ে অবগত থেকে এ আঘাত করে থাকলে সে কি অপরাধ করেছে? তার মানে সে জেনে বুঝে তো একটা রোগীকে আঘাত করে মেরে ফেলো, তাই না? তাহলে এটা কি জি হবে? 300 ধারায় আমরা কি জানি? খুনের উপাদান 4টি, তার মানে এটা খুন হবে। আপু তো ধরতে জি পেরেছেন। খুন হবে। এখন সে যে জি রোগী এটা না জেনে যদি আঘাত করতো তাহলে কিন্তু খুন হতো না, তাহলে এটা খুন হবে না, এটা কালপেবল হোমিসাইড হতো, তাই না? কালপেবল হয়ে যাবে। জি এর মধ্যে অন্যতম উপাদান হলো মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে। তো সে যে রোগী, তার আহ, শরীরে একটা প্রেস একটা রোগ মেকার আছে। বসানো আছে হার্টে, সেটা জেনে সে জি কেন বুকে আঘাত করলো বা বুকে একটা লাথি দিল, তাই না? জি জি মারা জি তাহলে এইটা কাজটি করে সে কি খুনের কাজই করলো। অর্থাৎ জি মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো অসুস্থ ব্যক্তিকে আঘাত করে হত্যা করলে তা খুন হিসেবে গণ্য তা খুন হবে। হবে। তবে অসুস্থতার বিষয় না জেনে আঘাত করে হত্যা করলে তা খুন নয়, বরং নিন্দনীয় নরহত্যা হবে। নিন্দনীয়। ক্লিয়ার বিষয়টা? জি 300 ধারাতেই তো বলে দেয় যে কোনটা খুন আর কোনটা জি খুন নাই, তাই না? জি জি তা 300 ধারায় 4টি খুনের উপাদান আছে, 4টি উপাদান মিলে গেলে সেটা খুন। আর খুন 300 ধারায় 5টি আছে ব্যতিক্রম, 5টির ব্যতিক্রমের ব্যতিক্রম। মধ্যে পড়লে সেটা দণ্ডনীয় নরহত্যা, তাই না? জি জি তাহলে এখানে বোঝা যাচ্ছে সে খুন করেছে, তাই খুনের শাস্তি কত হবে? 302 ধারায়, তাই না? 302। জি আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন কিন্তু দুইটা আছে। জি আরেকটা প্রশ্ন কি, এখানে উক্ত রোগ বিষয়ে অবগত না থেকে আঘাত করলে এ কোন অপরাধ করেছে? মানে এখানে জেনে আঘাত করলে কি অপরাধ হবে, না জেনে আঘাত করলে কি অপরাধ না হবে? জেনে করলে কি হবে। তার মানে একের জি মধ্যে দুইটা দুটাই তো। প্রশ্ন, আপনাকে দুইটা উত্তর করতে হবে। তাহলে 302 ধারায় খুন, আবার অপর দিকে যে অপর দিকে মানে আর একটা দ্বিতীয় প্রশ্নের উত্তর যাচ্ছি। তাহলে জিজ্ঞাসিত জি বিষয় হুম বা বিচার্য বিষয় দুইটা, তাহলে প্রথম উত্তর উপরে, দ্বিতীয় উত্তর নিচে। এটা কত? নিচে। 304 ধারার বিধান মতে জেডকে নিন্দনীয় নরহত্যার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। ঠিক আছে? বুঝতে জি পারলেন? প্রশ্ন কিন্তু অনেকেই 302 লিখে চলে আসবে, কিন্তু পরে যে আবার না জেনে করলে কি হবে, এটার জন্য যে 304 বাকি আসবে থাকে। এটা অনেকে কিন্তু মিস করে যাবে। অর্থাৎ পুরো প্রশ্ন জি ভালোভাবে পড়ে ভালোভাবে ব্রেকডাউন করবেন, ব্রেকডাউন করার পরে কেউ উত্তরে জি যাবেন। জি এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন, তার মানে যে ঝোপের আড়ালে জেড বসে আছে এটা জানতে পারলো, কিন্তু জানি। ওয়াই তা জানে না। আচ্ছা, তাহলে এখানে কয়জন ব্যক্তি? 3 জন, এক্স ওয়াই জেড। জি তাহলে এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন, তার মানে এক্স হচ্ছে এখানে সবচেয়ে বদমাশ। এক্স কিন্তু জি জানে যে একটা লোক বসে আছে, জেড নামে একটা লোক বসে আছে বসে আছে। ঝোপের আড়ালে। এইটা এক্স জানে কিন্তু ওয়াই জানে না। তো এই ওয়াই জানতো। ওয়াই কে ফাঁদে ফেলানোর জন্য, জেড কে মেরে ফেলানোর জন্য কি এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে, মানে গুলি লাগলে মানুষ মারা যেতে পারে, তাই না? জি তাহলে সে কি জি করলো? ওয়াই কে উক্ত ঝোপের প্রতি গুলি ছোড়ার জন্য প্রলুব্ধ করে, বলে যে ঝোপের ভেতরে একটা কি আছে, হরিণ আছে, তাড়াতাড়ি গুলি কর। দুই বন্ধু জি জি গেছে, দুই বন্ধু গেছে বা 3 বন্ধু গেছে। হ্যাঁ, যে এক বন্ধুর সাথে আরেক জি বন্ধুর শত্রুতা আছে। হলিউডের এই ধরনের সিনেমা দেখবেন, তারা বিভিন্ন দ্বীপে আটকা পড়ে বা বন জঙ্গলের হ্যাঁ মধ্যে আটকা পড়ে এক বন্ধু আরেক বন্ধুর সাথে শত্রুতা শুরু করে, এরকম করে না? জি হ্যাঁ অবশ্যই বাঁচার জন্য। তো
তো ও ওয়াই এর গুলিতে জেড মারা যায়। এবার ওয়াই তো কোনো দোষ হবে না, হবে কি? ওয়াই তো জানতো না। না। বলছে জি, ঝোপের আড়ালে ওই ওই মুরগি চুরি করতে যে ঝোপের আড়ালে গুলি করে একজনকে মেরে ফেললো, তাহলে তো কি হবে না, কারণ কোনো ও তো অপরাধ জেনে হবে না। শুনে করলো না। হ্যাঁ, জেনে শুনে জি, করলো না। কিন্তু এখানে ওয়াই এর কোনো অপরাধ না হলেও কিন্তু এক্স এর অপরাধ হবে, কারণ এক্স তো জানে। ঠিক আছে, জি, পেনাল কোড জি। অনুসারে এক্ষেত্রে বর্ণিত অপরাধ চিহ্নিত করে এর বৈশিষ্ট্য লিখুন। 299 ধারা বিধান মতে দণ্ডনীয় নরহত্যা বৈশিষ্ট্য বা উপাদান তিনটি কি? মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে ঘটনাটা ঘটানো, মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে ঘটনা ঘটানো, মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কোনো কার্যের কার্য। মাধ্যমে মৃত্যু ঘটানো, এখন নিজে করুক বা অন্যের মাধ্যমে করুক, তার জি, নন্দনীয় নরহত্যা হবে। ঠিক আছে, বা নিন্দনীয়, দণ্ডনীয় বা কালপেবল হোমিসাইড ইংলিশেও লিখতে পারেন, আচ্ছা, সমস্যা নাই। জি, কিন্তু ওয়াইয়ের হবে না। হ্যাঁ, ওয়াই হবে না। তাহলে সিদ্ধান্ত কি? আলোচ্য প্রশ্নে একটি ঝোপের আড়ালে জেড আছে তা জেনেও এক্স ওয়াই এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে উক্ত ঝোপের প্রতি গুলি ছোড়ার জন্য প্রলুব্ধ করে। ঠিক আছে, এই প্রলুব্ধ করার জি। কারণে এর ফলশ্রুতিতে মানে কি, এর ফলে, তাই না? এর ফলে, জি, ফলশ্রুতিতে যদিও কি হয়ে আছে, একটু বানানটা ঠিক করে নেবেন, মানে রস্যকার একটু সরে গেছে, তবে লিখতে গেলে পারবেন না, এর ফলে লিখলেও হবে। ওয়াই এর গুলিতে জেড এর মৃত্যু হয়। মৃত্যু। এক্ষেত্রে পেনাল কোডের 299 ধারায় অপরাধ হতো, কিন্তু এখানে কি এক্স সরাসরি গুলি করেছে নিজে জেনে? না, আরেকজনকে গুলি করতে প্রলুব্ধ করেছে, তার মানে অ্যাবেটমেন্ট করেছে। ঠিক আছে, ওজনে, জি, 107 তাহলে ওজন। এখানে 299 ধারায় এটা কি কালপেবল হোমিসাইড, এবং 107 হোমিসাইড। ধারায় কি এটা অ্যাবেটমেন্টের প্ররোচনা। সংজ্ঞা অনুসারে সেটা অ্যাবেটমেন্ট বা প্ররোচনা হয়েছে। ঠিক আছে, জি, এই জি। দুইটা ধারা সংজ্ঞার ধারা, কিন্তু শাস্তির ধারা কোথায় আছে? উক্ত অপরাধের জন্য এক্স কে 304। 304 শাস্তি, কালপেবল হোমিসাইডের সংজ্ঞা আছে 299 আর, এবং 300 ধারার মধ্যে, জি, আর এর জি, শাস্তি আছে 304-এ। 304। আর এক্স এর শাস্তি হবে এখানে অ্যাবেটমেন্টের শাস্তির ধারা, অপরাধটি সংঘটিত হলে 109 ধারা, মনে আছে আজকে 109। শেখালাম। জি, জি স্যার। তাহলে আজকে না। 109 জি, ধারায় কি হবে? এর মৃত্যুদণ্ড হতে অভিযুক্ত পারে, করা যাবে। মৃত্যুদণ্ড হতে পারে, তাই না? জি, না, জি। না, যাবজ্জীবন কারাদণ্ড হবে এখানে, এখানে যাবজ্জীবন অথবা 10 বছর। যাবজ্জীবন অথবা 10 বছর। ঠিক আছে, জি, তার মানে এখানে দেখেন যে ঝোপের আড়ালে যে আরেকজন ছিল সেটা না জেনে করার কারণে ওয়াই এর কোনো অপরাধ হবে না, মানে কোনো ওয়াই এখানে অপরাধ হবে খালাস না। পেয়ে যাবে। ঠিক আছে, জি, ও তো, কারণ ও তো জানেই না। তাহলে ওয়াই এর অপরাধ হবে না, তার মানে ওয়াই কে এখানে কি ফাঁসানো হয়েছে, তাই না? জি, এক্স ওয়াই এর একটি পাখি, এখানে ফল বলতে পাখি বোঝায়, যে কোনো প্রকার একটা বন্য পাখি, তো এটা আবার ওয়াই এর পাখি, জি, হত্যা ও চুরি করার জন্য পাখিটির উদ্দেশ্যে গুলি ছড়ে এবং ঝোপের আড়ালে থাকা ওয়াই এর পায়ে লাগে। ঠিক আছে, এবং জি, মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়। এক্স জানতো না জি, যে ওয়াই ঝোপের আড়ালে আছে। ময়নাতদন্তে প্রতিবেদনে ডাক্তার মন্তব্য কলমে উল্লেখ করেন যে যথাযথ প্রতিকার মানে চিকিৎসা ও জি, সুনিপুণ চিকিৎসায় ওয়াই এর মৃত্যু নিবারণ করা যেত মানে বাঁচানো যেত। তাহলে জি, এক্স এর দায় নিরূপণ করুন। ঠিক আছে, এখানে এক্স যদিও কি খুনের দায় বা কালপেবল হোমিসাইডের দায় দায়ী হবে না, কিন্তু এই যে পাখিকে গুলি করার জন্য এখানে 13 ধারা অনুসারে যদি আমরা পড়তে যাই 511 ধারা চলে আসবে। 511। এখানে আপনারা 511। 511 লিখে রাখেন। ঠিক আছে, জি স্যার, ওই এ- যে এটা কি অবহেলার পরে ফলে মৃত্যু হবে স্যার, যেহেতু না ওই না যে না, অবহেলার ফলে মৃত্যু হবে না, সে তো হবে জানেই না, না, না? জানি না। আচ্ছা। এখানে দেখেন যে ওই যে গুলি করেছে, গুলি করার পর সে যদি জানতে পারত, যদি এরকম লেখা থাকতো জি, যে জি, ঝোপরের আড়ালে থাকা ওয়াইয়ের পায়ে গুলি লাগে এবং সেটা জানতে জি, পারে, এখন হয়তো বা গুলি করে সে চলে গেছে, জানতেও পারলো না যে একজন মানুষের পায়ে গুলি লেগে সেখানে সে রক্তক্ষরণ হয়ে মারা জি, গেল। জি। এখন সে যদি হ্যাঁ, হ্যাঁ, জানতে পারতো যে হ্যাঁ একজন গুলি লেগেছে, গুলি লাগলে সে হ্যাঁ। নিশ্চয় কি করতো, তাকে চিকিৎসার জন্য তাকে নিয়ে যেত না? জি, জি, জি। এখন গুলি লেগেছে আচ্ছা। একটা মানুষকে, জানার পরেও সে সেখানে
মরার জন্য ফেলে রেখে যদি পালিয়ে চলে যাই, সেক্ষেত্রে তাকে জি। অবহেলার জন্য বা অন্য কোনো আচ্ছা সেকশন আনা আচ্ছা। যেতে কোনো চিন্তা করতে পারতাম। কিন্তু একজন ও ব্যক্তিকে আচ্ছা যে আচ্ছা। গুলি লেগেছে সে জানতেই তো পারেনি। যে হ্যাঁ, ঠিক। রাশিদ আপু জি। বলেন। স্যার এখানে ওয়াই যেহেতু জানে না, তারপরেও তো তার হাতে গুলিটা মানে অপরাধটা হয়ে গেছে, সেক্ষেত্রে কি ওয়াইয়ের শাস্তি হবে না? না, 53 53-র কথা বলছিলাম। হ্যাঁ, 53তে কিছুই হবে না ওয়াইয়ের। ওয়াইয়ের হাতে যদিও হয়েছে, কিন্তু 53 কিছু হবে না। এই এই আইনটা পড়ছে আমরা 1960 সালের আইন। ওই সময় কিন্তু শিকার করাটা অবৈধ ছিল না, মানুষ বন্দুক নিয়ে শিকারে যেত না, জি। জি স্যার। তখন এই ধরনের ঘটনা ঘটতো, তাই এই ধরনের উদাহরণ চলে এসেছে। বুঝতে পারেননি? জি। তো বাস্তবে এই ধরনের ঘটনা কম ঘটে, আর এখন তো ঝোপঝাড়ি নাই। হ্যাঁ। তাই না? এখন কেউ স্বীকার করতে যায়ও না। এখন শিকার করে বন্যপ্রাণী শিকার করলে তো ওই বন্যপ্রাণী আইনে, বিশেষ ক্ষমতা আইনে তো মামলা আইন হবে। আছে আলাদা। জি জি। বুঝতে পারেননি? এই কারণে জি। আমি একটা একটা উদাহরণ দিয়েছিলাম, এই যে আম পাড়ার উদ্দেশ্যে আম গাছে একটা পাথরের টুকরা বা ইটের টুকরা ছোড়ার কারণে আমে না লেগে ওই গাছের আড়ালে থাকা একজন ব্যক্তির মাথায় ওই ইটের টুকরা পড়ে ওই ব্যক্তি কি আহত হয়, পরে নিহত হয়। এই ধরনের উদাহরণ জি। আমি তৈরি করেছিলাম। তো এটা কি হবে? এটা কোনো অপরাধ হবে না। কিন্তু ওই যে জি। আম আম চুরির উদ্দেশ্যে যে আম গাছে ঢিল মারলো, এই কারণে 511 ধারা চলে আসবে। আচ্ছা এগারো। জি। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তার মানে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ আমাদের ধরে নিতে হবে, তাই না? কারণ মৃত্যুর জি। অভিপ্রায় যেহেতু নাই, মারার উদ্দেশ্য তো ছিল না, তার মানে যিনি হত্যা করলেন তারও তো একটা, তার হাতে মানুষ মারা গেলে তারও তো একটা অনুশোচনা হবে, হবে না? অপরাধ বোধ কাজ করবে। জি। এক্স একজন চোর, ডিরেক্ট চোর বলছে, আচ্ছা পুলিশ হেফাজত থেকে পলায়ন করে, মানে পুলিশের কাছ থেকে চলে যাচ্ছে, হয় পুলিশের গাড়ি থেকে বা পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল পুলিশের হাত থেকে, হাঁটতে হাঁটতে, অথবা পুলিশের জেলখানা থেকে। ঠিক আছে, তার মানে পুলিশের আয়ত্তে থাকা অবস্থায় পালিয়ে চলে গেছে। এবার পুলিশ জি। কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছোড়ে, যা ওয়াই এর গায়ে লাগে এবং ওয়াই মারা, জেড এর গায়ে লাগে এবং জেড মারা যায়। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করে। আচ্ছা, পুলিশ কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছড়ে, যা জেড এর গায়ে লাগে এবং জেড মারা যায়। তার মানে চোর বাদে একটা ভালো মানুষ মারা গেল, তাই না? জি। তার মানে জেড একটা থার্ড পার্সন না, একটা নিরপরাধ ব্যক্তি মারা গেল। আর পুলিশ কর্মকর্তা ওয়াই এর কোনো অপরাধ হয়েছে কিনা? তা চোর এক নামের একটা ভালো মানুষ এক মেরে ফেললো। আর 300 ধারার 5 নম্বর ব্যতিক্রমে কি আছে? ব্যতিক্রম 3। 300 ধারায় 5টা যে ব্যতিক্রম আছে, তার মধ্যে 3 নম্বর ব্যতিক্রমে বলছে সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসেবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা করলে তা খুন নয়, বরং আচ্ছা। অপরাধমূলক নরহত্যা হবে। এই কাজটাকে অনেক সময় পুলিশ কি বলে? এনকাউন্টার বলে বা ক্রস ফায়ার বলে, তাই না? জি জি। তো এটা যদি তার সীমা লঙ্ঘন করে করে, তাহলে এটা খুন হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। তাহলে পুলিশের এটা কি হবে? কালপেবল হোমিসাইড হবে। আলোচ্য ঘটনায় জি। পুলিশ কর্মকর্তা ওয়াই তার ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা করেছে। কেউ যদি পালানোর চেষ্টা করে, তাকে ডিরেক্ট গুলি করার বিধান আছে। তাকে বলতে হবে থামো, বা হুঁশিয়ার করতে হবে, অথবা ফায়ার করতে হবে আকাশে। আকাশে ফায়ার করার জি। কথা সে যদি না শুনে, তাহলে তার কি পায়ে গুলি করতে হবে, তার বডিতে গুলি জি। করা যাবে না। কিন্তু সে এমন জায়গায় গুলি করেছে যে এক গুলিতে মারা গেছে মানুষ। তার মানে ইচ্ছা করে ওপরে ফায়ার না করে ডিরেক্ট মানুষকে গুলি করে মেরে ফেললো। তাহলে একজনকে গুলি জি। করতে গিয়ে আরেকজনকে মেরে ফেলেছে, তাহলে কি হবে? তাই এটা খুন নয়, বরং অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। কারণ এভাবে কোনো অভিযুক্ত ব্যক্তিকে খুন করে হত্যা করার বিধান নেই, পুলিশও পারে না। কিন্তু এই কাজটা যদি পুলিশ না করে অন্য কেউ করে, যে একজনকে গুলি করতে গিয়ে এটা খুন আরেকজনকে হবে। গুলি করে খুন করলে কত ধারা হবে? কে বলতে পারে? 301। 300 301। 301 একে যাবে স্যার। স্যার, ডেফিনেটলি। 300 একে যাবে। এবার এবার জি। আসছিল, তাই না? 301 জি থেকে স্যার। এবারে আসছিল। আমি 301 আর স্যার স্যার আমি এই আর এই ধারাটাতেই প্রথম জি। মনে করেছিলাম যে হবে না, কোনো অপরাধ হবে না। 301 অপরাধ হবে না? 301 কি লেখা আছে? যে না না স্যার, খুনের এই সাজা ধারায় মানে হবে। 55 প্রশ্নতে মনে করেছিলাম হবে না, মানে হ্যাঁ, প্রশ্ন বুঝে। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের এই যে 12 জুন এর পরীক্ষায় 301 থেকে প্রশ্ন আসছিল। ওই আমি যখন নোট তৈরি করি
সালে তখন থেকে 301 ধারাটাকে আমি রেখেছি নোটে, কিন্তু কখনো এখান থেকে প্রশ্ন আসে না, আসে না, আসে না। এবার চলে আসছে। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে আমাদের কিছু কিছু প্রশ্ন আশেপাশে পড়তে হয়, যেগুলো থেকে আসতে পারে। অনেক সময় 302 থেকে প্রশ্ন করতে করতে মনে করে যে বারবার তো 302 থেকে প্রশ্ন করি, এবার একটু 301 থেকে করি, দেখি 301 কারো পড়া আছে কিনা। তো এই কারণে যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমন এই অধ্যায়গুলো 299 থেকে টানা আপনাকে ওই 318 পর্যন্ত পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি জি। এগুলা আবার কোনোটা এক্ষেত্রে বাদ দেওয়া স্যার যাবে এই না। যে স্যার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য যদি অপরাধী হয়, সেক্ষেত্রে তো মানে গুলি করে মারা যাবে স্যার, এটা বিধান আছে, তাই না স্যার? ওটা কত যেন ধারা, 86, 47 সম্ভবত। 86 ধারা। না 86 নাকি স্যার? সেটা হচ্ছে এরকম একটা আছে। সিআরপিসির 86 ধারা, সিআরপিসি, ফৌজদারি 86, জি জি। কার্যবিধির। তো হ্যাঁ ফৌজদারি। অথবা 46, যাই হোক, আপনারটা হতে পারে। জি তো আমার এই মনে এইটা পড়ছে না। এইটা এটা কেন করা যাবে? জি কিন্তু এটা তো নিয়ম আছে, এটা ডিরেক্ট গুলি করলো, তাই না? কিন্তু ওখানে জি নিয়ম জি। পালন করে যদি গুলি করে, সেই ক্ষেত্রে করা যাবে। এখানে আচ্ছা। আবার চোরের কথা বলা আছে, চোর কি মৃত্যুদণ্ড হয় চোরের? না না না, এক্ষেত্রে তো হবে না স্যার, ওই এক্ষেত্রে ক্ষেত্রে হবে না, হবে সেটা ওই আমি ক্ষেত্রে বলছি। হবে যদি সে ওই বড় ক্ষেত্রে। ধরনের অপরাধী দাগে আসামি হয়। জি সেক্ষেত্রে মারতে পারবে, মানে ক্রস ফায়ারটা পারমিশন দেওয়া আছে, তারপরও নিয়ম মানতে হবে। জি। হ্যাঁ, আতাউর রহমান আচ্ছা। 46 ধারা বলছে। 46 ধারা, ধন্যবাদ ভাই। জি এক্স মৃত্যু হবে যেন ওয়াই এর মৃত্যু ঘটনার উদ্দেশ্যে গুলি ছোড়েন। মৃত্যু হবে যেন গুলি ছুড়লো, কিন্তু ওই গুলিতে জেড এর মৃত্যু হয়। তার মানে এখানে একজনকে ওয়াই কে গুলি করলো, গুলি লাগলো কাকে? জেড কে। আরেকজনকে। যে এখানে এটা এক্স 301। এক্স একজন পুলিশ, সেটা তো বলেনি, তার মানে সাধারণ ব্যক্তি। তাহলে জি এক্স এক্ষেত্রে পেনাল কোডের কোন ধারার অধীনে অপরাধ করেছে? এটা চলে আসলো মানে 301, তাই না? এটা 301, 301, জি এটা স্যার। 301। তার মানে আগের প্রশ্নের সাথে এই সামান্য পার্থক্য। পুলিশ হলে হবে হচ্ছে জি 304, পুলিশ না হলে 301। বুঝতে পেরেছেন? 301। জি একজন ট্রাক ড্রাইভার বস্তিতে থাকে। আচ্ছা, একদিন সে অসময়ে বাড়িতে ফিরে তাহার 20 বছর বয়স্ক ছোট বোনকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ ও আবেগপ্রবণ অবস্থায় দেখতে পায়। মানে প্রেম করতে ধরা পড়ে গেছে ভাইয়ের কাছে, তাই না? জি সে রাগান্বিত হয়ে ওঠে এবং উভয়কে দাও এর আঘাতে হত্যা করে। দাও মানে ধারালো একটা অস্ত্র, তাই না? ওর জি। বাড়িতে থাকে না, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। এটা 1985 দিকের প্রশ্ন, অনেক আগের, বোঝা যাচ্ছে। এবং অনেক পুরাতন প্রশ্ন, এবং এই যে সাধু ভাষা ইউজ করা আছে এই কারণে। এবং জি বেপরোয়াভাবে ট্রাক চালাইয়া বাড়ি হইতে বাহির হইয়া যাওয়ার পথে পথচারী একজন মহিলাকে চাপা দিয়া যায়। তার মানে ট্রাক চালক ড্রাইভার সারা রাত ট্রাক চালিয়ে তো এমনি সে ক্লান্ত হয়ে আছে, বাড়িতে এসে জি। দেখছে বোন এই কাজে ব্যস্ত আছে। তো হ্যাঁ এটা দেখে তার রাগ হয়ে গেল, এই দুইজনকে, বোন এবং তার বোনের প্রেমিককে দুইজনকে মেরে ফেললো। এখন আবার বাড়িতে হ্যাঁ। থাকবো না, এখন সে আবার বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে চলে যাচ্ছে। কেন? কারণ যখন সে রাগ করে খুন করলো তখন তো তাকে পালাতে হবে, না পালালে তো ধরা পড়ে জি যাবে, তাই না? কারণ বেপরোয়াভাবে জি। র্যাশ ড্রাইভিং করে দ্রুত গাড়ি চালিয়ে যখন চলে যাচ্ছে সে, তখন আবার রাস্তায় একটা মহিলাকে চাপা দিয়ে মেরে ফেলছে। চাপা দিয়ে দিচ্ছে। তাহলে কয়জনকে মারলো? 3জনকে মারলো। 3জনকে। তাহাকে জোড়া খুনের জন্য দণ্ডবিধি 302 ধারায় অভিযুক্ত করা হয়, মানে ওই তার বোন এবং বোনের প্রেমিককে। এবং জি রাস্তায় মহিলাকে চাপা দিয়ে হত্যার জন্য 304 ধারায় অভিযুক্ত 304। হয়। কেন 304 ধারায়? ওই খুব রাগান্বিত ছিল, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে তাই। ট্রাক ড্রাইভার জি তাহার পক্ষে সমর্থনের জন্য আপনার নিকটে আসে। এবার ট্রাক ড্রাইভারের পক্ষে আপনি আইনজীবী, আপনাকে ট্রাক ড্রাইভার বললো আমাকে বাঁচান, যা হয়ে গেছে হয়ে গেছে। জি তা আসামির সমর্থনে আপনার যুক্তি কি হইবে, কারণ ও হেতু প্রদর্শন করেন, মানে আসামিকে যেন মৃত্যুদণ্ড না হয়, অন্তত সাজা কমাতে পারেন, এটা ব্যবস্থা করতে হবে। সেম ধরনের প্রশ্ন একটা আছে যে স্ত্রীর উপর রাগ করে স্ত্রীকে আঘাত করতে গিয়ে কোলে থাকা নবজাতক শিশু আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। এখন ওই আসামিকে জি। বাঁচাতে হবে, আর এখানে ট্রাক ড্রাইভারকে বাঁচাতে হবে। সেম টাইপের প্রশ্ন, তাই না? জি স্যার। আসামির সমর্থনে আমার যুক্তি, প্রথমত দণ্ডবিধি 302 ধারায় অভিযোগের ক্ষেত্রে আমার যুক্তি হলো 302 ধারায় অভিযোগ সঠিক নয়। ডিরেক্ট বলে দেবো 302 ধারায় সঠিক নয়, কারণ ও হেতু 300 ধারায় 5টি ব্যতিক্রম আছে, যার মধ্যে অন্যতম হলো 1 নম্বর ব্যতিক্রম,
গুরুতর আকস্মিক উত্তেজনা, গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন। এখন একটা ট্রাক চালক ক্লান্ত হয়ে বাসায় এসে যদি এরকম দেখে, তার মাথা ঠিক থাকবে? না। এর ফলে উত্তেজনা প্রদানকারী বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা করলে তা খুন নয় বরং অপরাধমূলক নরহত্যা হবে। তার মানে 302 ধারায় জোড়া খুনের জন্য যে চার্জ গঠন, এটা সঠিক হয়নি, বরং 304 ধারা হবে, তাই না? জি। আলোচ্য ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় একজন ট্রাক ড্রাইভার তার 20 বছর বয়স্ক ছোট বোনকে প্রতিবেশীর সাথে দেখে রাগান্বিত হয়ে দাও দিয়ে হত্যা করে, তাই না? এবং বর্ণিত ঘটনাটি, এই যে খুনের ঘটনাটা হলো বা হত্যাকাণ্ডটা হলো, এটা কি উত্তেজিত অবস্থায় হয়েছে, এবং এই ঘটনাটা আসলে যথেষ্ট উত্তেজনা তৈরি করার জন্যই যথেষ্ট ছিল, তাই না? জি। জি। বোন যদি এই কাজটা করে, যে কোনো বড় ভাই কিন্তু কি উত্তেজিত হবে। এমতো অবস্থায় দণ্ডবিধি 302 ধারা পরিবর্তে 304 ধারায় অভিযোগ যথাযথ ছিল। তার মানে প্রথমেই চার্জ গঠন সঠিক হয়নি বলে আদালতকে কি বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, বা আদালতকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যেটা হোক না কেন। জি। দ্বিতীয়ত, দণ্ডবিধি 304 ধারায় অভিযোগের ক্ষেত্রে আমার যুক্তি হলো, ওই যে মহিলাকে চাপা দিয়ে চলে যাচ্ছে, তাই না? জি। জি। 304 ধারার অভিযোগ সঠিক নয়, মানে মহিলাকে চাপা দিয়ে যাওয়াটা। কারণ কি? পেনাল কোডের 304 বি ধারার বিধান 304। মতে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অসাবধানের মানে র্যাশ ড্রাইভিং এর ফলে মৃত্যু ঘটালে অনুরোধ 3 বছর সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড। মানে মহিলা মারা হচ্ছে, গাড়ি দিয়ে মেরেছে, তার মানে রাইট ড্রাইভিং হয়েছে, জি। বা জি। অর্থদণ্ড বা উভয় দণ্ড। তাহলে আলোচ্য ঘটনায় পর্যালোচনা করে দেখা যায় যে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে বাড়ি হতে বাহির হয়ে যাওয়ার পথে পথচারী একজন মহিলাকে চাপা দিয়ে হত্যা। এমতো অবস্থায় দণ্ডবিধির 304-এর পরিবর্তে 304 বি ধারায় অভিযোগ 4 যথাযথ হবে। তার মানে 302-কে বাদ জি। দিয়ে 304, আর 304-কে বাদ দিয়ে 304 বি। তাহলে তো 304 সাজা এর কমে বি। যাবে, মৃত্যুদণ্ড তো আর দেওয়া যাচ্ছে না, তাই না? না। তার মানে যেখানে আসামিকে বাঁচানোই যাবে না, সেখানে কি সাজাটা কমানোর চেষ্টা করতে হবে। জি। ক, খ, গ ও ঘ সকালে একটি বাড়িতে লুট করার জন্য গেল। ক দরজায় দাঁড়িয়ে রইল। খ, গ, ঘ বাড়ির ভেতরে ঢুকলো এবং লুট করার সময় বাড়ির মালিক বাধা দিলে খ তাকে হত্যা করে। ক এর কোনো অপরাধ হলে তাকে কি এবং কত ধারায় অভিযুক্ত করা যাবে? তাহলে 1, 2, 3, 4, 4 জন গেছে লুট করতে, তার মানে দস্যুতা, ডাকাতি তো জি। বলতে পারছে না, তাই না? না। 4 দস্যুতা। যেহেতু ডাকাতি বলতে পারছে না, 396 আসবে? না স্যার। না। 396 খুন সহ ডাকাতি, 396 ডাকাতি হলে তো না, এটা এটা দস্যুতা। জি। 4 জন দস্যু গেছে, ডাকাত তো আর যায়নি। আর একজন আবার না। বাইরের দরজায় পাহারা দিচ্ছে, ঠিক আছে? জি। তাহলে হত্যার ব্যাপারে তার কমন ইন্টেনশন ছিল কিনা? কয়ের হত্যার ব্যাপারে কমন ইন্টেনশন ছিল। আচ্ছা, এখানে ক গেল, কিন্তু ক কি জানতো যে হত্যা হবে? আর হত্যা হোক এটাকে ক চাচ্ছিল কিনা? এই ধরনের একটা সিচুয়েশন, জটিল প্রশ্ন। যেহেতু আলোচ্য হুম। ঘটনায় 4 জন ব্যক্তি ছিল, সেহেতু ক কে পেনাল কোডের 392 ধারায় দস্যুতার জন্য এখানে ক এর কি সাজা হবে সেটা বলছে, বাকি 3 জনের কথা কিন্তু বলেনি প্রশ্নে। তো বাকি 3 জনের তো হ্যাঁ। এমনি বোঝা যাচ্ছে যে তাদের কি হবে। তার মানে ক কে একটু নিরপরাধ সাজানোর চেষ্টা করছে দরজার বাইরে রেখে। এবার কি হবে? জি। কিন্তু এখানে কয়ের 392 ধারায় দস্যুতার জন্য এবং 302 ধারায় খুন ও শুধু 34 ধারায় খুনের জন্য অভিযোগ করা যাবে। তার মানে ক 392 দস্যুতার জন্য, আর 302 তো খুন করলো বাকি 3 জন। খুনের জন্য। কিন্তু এই জি। ক কেও 302 এর সাথে 34 যুক্ত করতে হবে, কারণ লুটপাট করতে গেলে খুনাখুনি হতে পারে, এটা কি জানি না ক? জি। তার মানে অবশ্যই দস্যুতা খুব সাংঘাতিক অপরাধ, এবং তাদের কাছে অস্ত্র আছে, আর অস্ত্র খুন থাকলে হতে মানুষ পারে। খুন হতে পারে। তার মানে বাড়ি জি। পুড়িয়ে দিলে মানুষ মারা যেতে পারে, ডাকাতি করতে গেলে জি। মানুষ মারা যেতে পারে, দস্যুতা করতে গেলে মানুষ মারা যেতে পারে, বা চুরি করতে এটা তো যাচ্ছে জানা কিন্তু, থাকবেই। চুরি করতে জি। যাচ্ছে যদিও প্রশ্ন যদি বলা থাকে চুরি করতে গেল, এখানে কিন্তু লুট করতে হুম। যাওয়ার কথা বলা হয়েছে। তো লুট করতে যাক আর চুরি করতে যাক আর দস্যুতা করতে যাক, এখানে যদি জি। অস্ত্র নিয়ে যায়, তাহলে কিন্তু উদ্দেশ্যটা কিরকম হয়ে গেল? খুনাখুনি হতে পারে, একটা পসিবিলিটি আছে। জি। তার মানে 34 জি। ধারা অনুসারে তাদের একটা ভালোই প্ল্যান আছে। একটা বাড়িতে লুট তো আর তাৎক্ষণিকভাবে নেওয়া হয় না, প্ল্যান করে নাই, তাই না? না। জি। যারা অপরাধ করে তারা কি করে, মানে ফলো করে যে কখন জি। কোন সময় কত তারিখে এই কাজটি করলে কি হবে, সহজ হবে, তাই না? জি। সহজে লুট করার উদ্দেশ্যে ঘটনাস্থলে গমন করে এবং
সকলে সকলে মানে চারজনই গেছে, তাহলে চারজনই গেছে মানে চারজনের কি আছে, অ্যাক্টিভ পার্ট প্লে আছে, ঘটনাস্থলে উপস্থিত আছে, তার মানে 34 ধারা চলে আসবে, জি বোঝাতে পারলাম? জি জি স্যার। তাহলে ধারণা করা যায় যে লুটের কাজে বাধাপ্রাপ্ত হলে হত্যার মতো গুরুতর পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে বলে সঙ্গে মারাত্মক অস্ত্র বহন করছিল। এই যে মারাত্মক অস্ত্র বহন করছিল সেটা কি জানে না? নিশ্চয় জানে। অবশ্যই। সে একজন দস্যু দলের লোক, সে তো এগুলো জানবেই। সুতরাং উপলব্ধি জি করা যায় যে হত্যার ব্যাপারে কয়ের কমন ইন্টেনশন ছিল। তাহলে প্রশ্নে কি বললো, তার কি অপরাধ হয়েছে, কত ধারায় অপরাধ হয়েছে এবং তার কমন ইন্টেনশন ছিল কিনা কিসের বিষয়ে, হত্যার বিষয়ে। আমরা বলবো হ্যাঁ তারও কমন ইন্টেনশন ছিল। ধরা পড়তে গেলে মেরে হলেও আমরা পালাবো, এরকম তো তাদের মেন্টালিটি থাকে, তাই না? জি, ওই কারণে তো অস্ত্র নিয়ে গেছে। এই কারণে অস্ত্র নিয়ে গেছে, আর অস্ত্র না নিয়ে গেলে জি সেটা আমরা চুরি বলবো, তাই না? জি ঢাকা ক্যান্টনমেন্টে দুইজন ভেন্ডর, ভেন্ডর মানে কি, বিক্রেতা। জি ভেন্ডর শব্দের অর্থ বিক্রেতা। অ ও খ বেশ কিছুদিন যাবত স্ট্যাম্প নিজেদের মধ্যে লেনদেন করে আসছেন, দুইজনের স্ট্যাম্প বিক্রয় করে। এখন মনে করেন যে একজনের স্ট্যাম্প যদি শর্ট পড়ে আর একজন ধার দেয়, এভাবে চলে আসছে। অনেক সময় দোকানে দেখেন না, ওষুধ কিনতে গেলাম, একটা ওষুধ ওই দোকানে নাই, একটু দাঁড়ান 1 মিনিট, পাশের দোকান থেকে এনে দিচ্ছে, এভাবে এনে দেয় না? জি স্যার। মানে ধার নেওয়া দেওয়া চলে, এবং তাদের জি নিজেদের মধ্যে আবার কি কেনা দামে রেটে লেনদেন চলে, তাই না? জি তাহলে পাশাপাশি ব্যবসায়ী হলে, ভালো সম্পর্ক হলে এইভাবে কিন্তু লেনদেন থাকতে পারে। তাহলে খ এর নিকট হতে 2 লক্ষ টাকার স্ট্যাম্প নিয়ে সমপরিমাণ টাকা পরিশোধ করার অঙ্গীকার লিখিতভাবে করে, বলছে যে আমি 2 লাখ টাকার স্ট্যাম্প দাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি 1 সপ্তাহ বা 1 মাস পরে। ভালো সম্পর্ক, দিয়ে জি। দিয়েছে স্ট্যাম্প। পরবর্তীতে টাকা না দেওয়ায় ক এর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে। কিসের মামলা করেছে? প্রতারণা। প্রতারণার, হয়তো বা 420-এর মামলা বা 416-র মামলা করেছে। এটি আইনসঙ্গতভাবে প্রতারণা হয় কিনা, 416 না, 417, 418, 419 এবং 420 এই সেকশনগুলোতে সাজা আছে। জি আপনার মতামত বর্ণনা করুন। পেনাল কোডের 415 ধারার প্রদত্ত প্রতারণার সংজ্ঞা মতে কি আছে? ইচ্ছাকৃত ও অবৈধভাবে নিজে লাভবান হবার অভিপ্রায় কোনো ব্যক্তি কর্তৃক ছলনা বা ছলচাতুরির মাধ্যমে প্রভাবিত বা প্ররোচিত করে অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্মতির ক্ষতি সাধন করলে তা প্রতারণা বলে গণ্য হবে। এখানে প্রতারণার কোনো এলিমেন্টই নাই। জি। কারণ দেখেন, এটা তারা ছলচাতুরির পাশাপাশি কোনো বিজনেস করে, প্রশ্নই তারা নাই। পাশাপাশি বিজনেস জি করে, সে এসে বিশ্বাস করে দিয়ে দিছে। এখানে 406 আসতে পারতো, বিশ্বাস করে দিয়েছে জি আমাকে টাকা দিল না, 406 আসতে পারো জি যদি বলতো যে এখানে বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে কিনা, সেটা বলা যেত, জি কিন্তু এখানে প্রতারণার অপরাধ করেনি। আর এখানে যেহেতু জি তাদের মধ্যে একটা লিখিত চুক্তি না থাকলেও মৌখিক চুক্তি আছে, চুক্তি ভঙ্গের জন্য কিন্তু মামলা জি করা যাবে, সিভিল মামলা করা যাবে। কিন্তু এখানে জি ক্রিমিনাল মামলা করলে বিশ্বাস ভঙ্গের মামলা করতে হবে, কারণ এখানে প্রথম থেকে টাকাই দেবো না, এইভাবে তার থেকে জিনিস নেব, এই ধরনের কোনো ইন্টেনশন নাই আসামির। তাহলে অত্র জি ধারার ব্যাখ্যায় বলা হয়েছে অসাধুভাবে তথ্য গোপন করানো এ ধারার মধ্যে ছলনা মর্মে গণ্য হবে। এটা হচ্ছে 415-র সংজ্ঞা পড়লাম। এবার আমরা ঘটনায় যাই। আলোচ্য ঘটনায় খ এর বিরুদ্ধে 2 লক্ষ টাকার স্টেপ নিয়ে সমপরিমাণ টাকা পরিশোধ করার অঙ্গীকার করে। অঙ্গীকার মানে কি? কথা দিল। জি অঙ্গীকার মানে কথা দিল। অঙ্গীকারের কথা। বাংলা যদি বলি, ইংরেজি যদি বলি এগ্রিমেন্ট বলতে পারি, তাই না? জি আর অঙ্গীকার লিখিতভাবে দিয়েছে, এখানে লিখিতভাবে দিয়েছে, তাহলে লিখিতভাবে অঙ্গীকার করা মানে এটা কন্ট্রাক্ট বা চুক্তি হয়ে গেল না? জি তাহলে সিভিল কোর্টে চুক্তি ভঙ্গের মামলা করা যাবে না সময়ের মধ্যে না দিলে। জি এটা করা যাবে। তাহলে সুতরাং এক্ষেত্রে কোনো প্রতারণার উপাদান নাই, ফলে এটি আইনসঙ্গতভাবে প্রতারণা হবে না। ফলে পেনাল কোডের 406 ধারায় এর বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা যাবে। আমি তো আগে বলছিলাম, আচ্ছা বিশ্বাস করে জি দিলাম কিন্তু সে টাকা দিল না, তাহলে এটা বিশ্বাসভঙ্গের কথা আসতে পারে। আচ্ছা, এর আগে প্রশ্ন করছিলেন সম্ভবত পলি আপু, লাইনে আছেন? পলি আপু কি ক্লাসে আছেন না ঘুমাইতে চলে গেছেন? আচ্ছা, নীল আপু লাইনে আসবেন। জি স্যার। রাশিদ আপু বা পলি আপু মনে হয় প্রশ্ন করছিলেন আরেকটা প্রশ্নে, যে 420 হলো
ওই যে বিদেশে পাঠাবো বলে 20 লক্ষ টাকা নিল, জি 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 স্যার, জি প্রতারণা স্যার। স্যার। তো সেখানে বিশ্বাসভঙ্গ হবে কিনা উনি জিজ্ঞাসা করছিলেন, 406 হবে কিনা। তো সেখানে 406 হবে না, কারণ তারা পূর্ব পরিচিত ছিল না। আর এখানে 406 হবে, কারণ এখানে প্রশ্নে বলাই আছে ঢাকা ক্যান্টনমেন্টের দুইজন ভেন্ডর ক খ বেশ কিছুদিন যাবত, তার মানে ক খ পূর্ব পরিচিত, পাশাপাশি তারা দোকানে পূর্ব কি করে, পরিচিত। স্ট্যাম্প বিক্রয় করে। স্ট্যাম্প ভেন্ডর মানে, ভেন্ডর শব্দের অর্থ বিক্রয়, আর স্ট্যাম্প ভেন্ডর মানে স্ট্যাম্প বিক্রেতা। তাহলে তারা জি পরিচিত না, স্যার। দুইজনই ব্যবসায়ী, নিশ্চয়ই বন্ধু। বন্ধু না জি হলে তো স্যার। পাশাপাশি বিক্রয় করতে পারবে না, 2 লাখ টাকার স্ট্যাম্প দিয়ে দিবে বন্ধু না হলে। জি না স্যার। তাহলে বন্ধুকে বিশ্বাস করে স্ট্যাম্প দিলাম, বন্ধু আর 2 লাখ টাকা আমাকে দিল না। এই হচ্ছে কাহিনী। তাহলে বিশ্বাস ভঙ্গই তো হলো নাকি? জি স্যার। তাহলে আশা করি ক্লিয়ার হলো যে কোথায় প্রতারণা, কোথায় বিশ্বাস ভঙ্গ হয়। আর এখানে জি প্রশ্ন স্যার। কি করা হয়েছে, যে এটি আইনগতভাবে প্রতারণা হয় কিনা, আপনার মতামত দিন। তাহলে এটা প্রতারণা হবে না, কি হবে সেটা বলে দিলে ভালো হয়, তাই না? স্যার কোয়েশ্চেনেই তো স্যার অ্যান্সার দিয়ে দিছে স্যার। হয় কিনা, জি স্যার। মানে জি আপনি হয় স্যার, আপনি হয়। আপনার প্রশ্ন ভালোভাবে বুঝলে কিন্তু বোঝা যায় ইঙ্গিতটা কি দিচ্ছে। জি একটি স্যার। মেয়েকে অপহরণ করার উদ্দেশ্যে, কি করার উদ্দেশ্যে, অপহরণ করার উদ্দেশ্যে, তার মানে অ্যাবডাকশন। ক, খ, গ, ঘ এবং ও, 5 জন অস্ত্র সজ্জিত অবস্থায় অপহরণের চেষ্টাকালীন বাধাপ্রাপ্ত হয়ে উক্ত 5 জনের মধ্যে খ বাড়ির মালিককে গুলি করে হত্যা করে। ক কোন ধারায় অভিযুক্ত হবে, সরি, কে কোন ধারায় অভিযুক্ত হবে, তার মানে এখানে 5 জনেরই দায় জিজ্ঞাসা করা হচ্ছে, তাই না? জি এখানে জাস্ট একার দেওয়া আছে, একার দেখতে না পেলে ক কোন ধারে অভিযুক্ত হবে, তাহলে খ, গ, ঘ, ঙ প্রশ্ন থেকে বাদ চলে যাবে। আর এখানে আছে কি কে, কে এর ইংরেজি কি, হু, তাই না? জি তাহলে কে কোন ধারে অভিযুক্ত হবে, মানে 5 জনের কাকে কোন ধারায় দিব, বিস্তারিত আলোচনা করুন। এখানে যদিও বিস্তারিত চাইছে, আমি বিস্তারিত দিইনি, বিস্তারিত আপনাদেরকে লিখতে হবে। আমি হিন্ট দিয়ে দিচ্ছি, পেনাল কোডের 366, 302 এবং 149। 149 কখন আসে, আনলফুল অ্যাসেম্বলি। এই যে এখানে অস্ত্রে সজ্জিত অবস্থায়, 5 জন ব্যক্তি যদি অস্ত্র সজ্জিত অবস্থায় কোথাও দাঁড়ায়, সেটা আনলফুল অ্যাসেম্বলি। বুঝতে পেরেছেন? জি কারণ তাদের জি উদ্দেশ্য কি, অপহরণ করা, তার মানে অপরাধ করার উদ্দেশ্যে 5 জন ব্যক্তি যদি সমাবেশ করে, মানে একসাথে দাঁড়ায়, তাহলে সেটা আনলফুল অ্যাসেম্বলি, এবং তাদের সকলের দায় সমান 149 ধারায়। ওকে, তিনশো জি দুই কেন, কারণ খুনের ঘটনা ঘটেছে তাই 302। আর 166 কেন, অপহরণ। অপহরণ অপহরণের করেছে। প্রচেষ্টা। জি ধারায় প্রত্যেককে অভিযুক্ত করা যাবে, কারণ বেআইনি সমাবেশের সদস্যরূপে প্রত্যেকের দায় সমান। তার মানে ওখানে প্রত্যেকের কিন্তু সেম সাজা দেওয়া যাবে, এই কারণে 149 আসছে। ক্লিয়ার? জি জি আচ্ছা, এখানে 166 যদি আপনারা খুলে দেখেন, সরি 366 যদি খুলে দেখেন, 366-তে কিন্তু বলা নাই যে এটা অ্যাবডাকশনের সাজা দেওয়া আছে। অ্যাবডাকশনের প্রচেষ্টা সাজা, সাজা না, অ্যাবডাকশন প্রচেষ্টা সফল হওয়ার সাজা। 366-তে অ্যাবডাকশন করলে সেটা সাজা, অপহরণের সাজা দেওয়া আছে 366। এই প্রশ্নে দেখেন এখানে অপহরণ হয়েছে কিনা এটা কিন্তু স্পষ্ট বলা নাই। এখন অপহরণের চেষ্টায় 5 জন অস্ত্র নিয়ে দাঁড়ালো, বাধা দিল, এক, এই 5 জনের মধ্যে খ বাড়ির মালিককে গুলি করে হত্যা করলো। গুলি করে হত্যা করার পর যেখানে হত্যা করলো সেখানে আর মেয়েটাকে রেখে যাবে না মেয়েটাকে সাথে নিয়ে যাবে? নিয়ে যাবে। নিয়ে যাবে, নিয়ে যাওয়াটাই স্বাভাবিক, তাই না? কারণ জি এমন তারা মরিয়া হয়ে আসছে যে অস্ত্র সাথে নিয়ে আসছে, যে তাকে তুলে নিয়ে যাবেই, যেই বাধা দিবে মেন তাকেই মেরে উদ্দেশ্য ফেলবো। তো, মেন উদ্দেশ্য মেয়েটাকে নিয়ে যাওয়া। এখন এই যে অনেকে বলতে পারেন যেহেতু নিয়ে যায়নি 366 জি হবে না, কিন্তু আমি বলবো যেহেতু বলে নাই নিয়ে যায়নি, তো ধরে নিব যে হত্যা করার পর জি নিয়ে গেছে, তাই নিয়ে 366 দিয়ে গেছে। জি দেবো। ক্লিয়ার হলো বিষয়টা? জি একটু বিস্তারিত আপনারা লিখবেন। ক এর ঘুমন্ত, ক এর ঘুমন্ত অবস্থায় খ মধ্যরাতে তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করার উদ্দেশ্যে শয়নকক্ষে প্রবেশের চেষ্টা করে এবং দরজা ভেঙে ফেলে। তখন ক আত্মরক্ষার উদ্দেশ্যে খ এর প্রতি গুলিবর্ষণ করে, ফলে সে মারা যায়। ক আত্মরক্ষার অজুহাতে অব্যাহতি দাবি করতে পারে কিনা। এই 6টি ক্ষেত্রে নিজের এবং অন্যের দেহ রক্ষার্থে কি করা যাবে, খুন করা যাবে?
তাহলে এখানে কি হয়েছে? জি সে যদি গুলি করে না মারতো তাহলে কি নিজে মরে যেত না? কারণ সে খ মরে যেত। ঘুমন্ত অবস্থায় খকে মধ্যরাতে তার বাড়িতে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে স্বয়ংকে কল করে। তাহলে এই যে 1 নম্বর পয়েন্টে মৃত্যু, তাহলে মৃত্যুর সম্ভাবনা আছে না? এখন জি তাকে যদি না মারতো সেই তো নিজে মারা যেত। তাহলে এক্ষেত্রে জি আত্মরক্ষার অজুহাতে অব্যাহতির দাবি করতে পারবে। বুঝতে পেরেছেন? বোঝাই তো যাচ্ছে যে জি স্যার। ঘুমন্ত অবস্থায় বাড়ি ভেঙে ঢুকেছে, তার মানে কি সে যদি একটা স্টেপ না নিত সে মারা যেতে পারতো, বা গুরুতর আঘাতের, না মারা যাক, 2 নম্বর পয়েন্ট, গুরুতর আঘাতের শিকার হতে পারতো। পারতো কিনা? জি প্রশ্ন 62, জনক পর্যটক মিস্টার জামান সংরক্ষিত জঙ্গলে গুলি করার সুস্পষ্ট নিষেধ সাপেক্ষে সুন্দরবন পরিদর্শকের অনুমতি পান, অর্থাৎ সুন্দরবনে প্রবেশ করবেন কিন্তু গুলি করতে পারবেন না। কিন্তু তিনি একটি বন্দুক হাতে, যা সঙ্গে রাখার কথা ছিল না, তা একটি হরিণকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই বন্দুক দিয়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঝোপর আড়ালে দাঁড়ানো গার্ডকে বিদ্ধ করে এবং সে নিহত হয়। তাহলে পেনাল কোডের কোন ধারার অধীন মিস্টার জামানকে অভিযুক্ত করা যাবে? আলোচ্য ঘটনায় গার্ডকে হত্যার অভিপ্রায় মিস্টার জামানের ছিল না, ফলে পেনাল কোডের 299 ধারার বিধান মতে মিস্টার জামানকে দণ্ডনীয় নরহত্যার জন্য দায়ী করা যাবে না। তবে নিষেধ সত্ত্বেও বন্দুকসহ সুন্দরবনে প্রবেশ ও হরিণকে লক্ষ্য করে গুলি ছোড়ার অপরাধে বিশেষ আইনে তাকে অভিযুক্ত ও বিচার করা যাবে। এখানে তাকে কালপেবল হোমিসাইডও আসছে না, আবার মার্ডারও আসবে না। অর্থাৎ গার্ডকে হত্যার অভিযোগে তাকে কোনো কিছু করা যাবে না, কিন্তু বিশেষ আইনে তার বিচার হতে পারে, কারণ বন্দুক নিয়ে যাওয়ার কথা ছিল না, গুলি করারও কথা ছিল না। 63, ওয়াই এক্স কে বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করেন। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়েন, যা ওয়াই এর মাথায় লাগে এবং ওয়াই মারা যান। বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কি? পেনাল কোডের 99 ও 101 ধারার বিধান মতে বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে না, কেননা এক্স আত্মরক্ষার অধিকারের সীমা লঙ্ঘন করেছে। কিভাবে সীমা লঙ্ঘন করেছে? মাথায় কেন ডিরেক্ট গুলি করলেন? আর তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করতে আসলো, সেক্ষেত্রে তিনি সরে যেতে পারতেন, বা বাঁশের লাঠিটা হাত দিয়ে ধরেও তিনি সেটাকে প্রতিরোধ করতে পারতেন, কিন্তু তার বিপরীতে রিভলভার থেকে গুলি করে আবার মাথায় গুলি করে হত্যা করে ফেলেছেন। তার মানে তার ইন্টেনশন তাকে মেরে ফেলা। এই কারণে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের অধিকার তিনি পাবেন না। 99 ধারাতেও পাবেন না, এবং 101-এ যেটা বলা হচ্ছে যে কতটুকু পর্যন্ত বিপদের তার স্থিতিকাল, সেই স্থিতিকাল কিন্তু যখন কাছাকাছি আসবে তখন শুরু হবে, এবং দূরে চলে গেলে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু তারপরেও তিনি গুলি করেছেন রিভলভার থেকে, এবং যেটা মাথায় লাগে। তো মাথায় গুলি করা উচিত হয়নি, বা গুলি ছোড়াই উচিত হয়নি, কারণ অপর পক্ষে যিনি আক্রমণ করতে আসছেন তার হাতে বাঁশের লাঠি আছে, যেটা কোনো মারাত্মক অস্ত্র নয়, সেটা ধারালো অস্ত্র নয়, কোনো আগ্নেয় অস্ত্র নয়। তো এর সাথে শেষ হয়ে গেল আমাদের পেনাল কোডের প্রবলেমেটিক প্রশ্নের উত্তর। আমরা আগামী ক্লাসে আইন 5 দ্য এভিডেন্স অ্যাক্ট শুরু করব। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।